হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাস। আজকের ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যত গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে সেগুলো সলভ করব এবং এর পাশাপাশি তোমাদের একটা কমন উপযোগী এমসিকিউ এর প্রিপারেশন হয়ে যাবে। প্রত্যেকটা এমসিকিউ এর সাথে আমাদের টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেরি না করে চলো তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাসটি শুরু করে দিই। তো প্রথম এমসিকিউতে আমরা দেখতে পাচ্ছি অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠান যেহেতু ব্যবসায়ের উদ্দেশ্যে পরিচালনা করা হয় না, তাহলে এদের উদ্দেশ্য থাকে হচ্ছে মুনাফা অর্জন করা নয়, বরং কি সমাজ কল্যাণ বা জনকল্যাণ করা। কি করা? সমাজ কল্যাণ বা জনকল্যাণ করা, বা যারা সদস্য আছে তাদেরকে সেবা করা। তো এই যে দেখো, মুনাফা অর্জনের উদ্দেশ্যে এরা করে না, মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য বন্টন উৎপাদন এরা করে না, সদস্যদের সেবা এবং জনকল্যাণমূলক কাজ মূলত করে অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য, বা সদস্যদের সেবা ও জনকল্যাণমূলক কাজ করাই হচ্ছে অব্যবসায়ী সেবা প্রতিষ্ঠানের উদ্দেশ্য। আশা করি বুঝতে পেরেছো। দুইয়ে যাব আমরা। অব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহের আয়ের প্রধান উৎস কি? আয়ের প্রধান উৎস আয়। তাহলে তারা কি থেকে আয় পায়? তারা যেহেতু মুনাফা তাদের আয়ের উৎস না, বা বিক্রয় তাদের আয়ের উৎস না, তারা সমাজের যারা সদস্য আছে তাদের কাছ থেকে যে চাঁদা পায়, তাদের কাছ থেকে যে নিয়মিত চাঁদা পায়, সেটাই মূলত তাদের আয়ের মূল উৎস। তাহলে আয়ের মূল উৎস কি? চাঁদা, সদস্যদের প্রদত্ত চাঁদা। এরপরে দেখো, প্রাপ্তি ও প্রদান হিসাবের উদ্বৃত্ত কি নির্দেশ করে? তার প্রাপ্তি ও প্রদান হিসাবের উদ্বৃত্ত কি নির্দেশ করে, বা উদ্বৃত্তের পরিবর্তে জের থাকতে পারে, এটি মূলত আমাদের নগদ তহবিল নির্দেশ করে। অর্থাৎ প্রাপ্তিতে আমরা কত টাকা নগদ পেয়েছি এবং এর পরিবর্তে, অর্থাৎ আমাদের যে টাকা এসেছে তার পরিবর্তে কতটা বহির্গমন হয়েছে বা কতটুকু আমরা প্রদান করেছি, এর যে পার্থক্য, সেটাই হচ্ছে মূলত আমাদের নগদ তহবিল। এটাই মূলত আমাদের কি? নগদ তহবিল। এরপরে দেখো, নিচের কোন দফাটি প্রাপ্তি ও প্রদান হিসাবে অন্তর্ভুক্ত নয়? তাহলে প্রাপ্তি ও প্রদান হিসাবে কি যায়? আমাদের নগদ প্রাপ্তিগুলো যায় এবং প্রদানগুলো যায়, তাই তো? তাই দেখো, অগ্রিম চাঁদা, বকেয়া চাঁদা, অনুদান, উইলকৃত ধন দেওয়া। তাহলে এই যে অগ্রিম চাঁদা আমরা নগদে পাই, বকেয়া চাঁদা আমাদের কি করতে হয়? মাইনাস করতে হয়, তো এটা আমাদের প্রদান করতে হবে। এরপরে দেখো, অনুদান আমাদেরকে একটা আয়, তাহলে এটাও আমরা নগদে পাই, তাহলে প্রাপ্তি ও প্রদান হিসাবে যাবে। তাহলে এই যে তিনটাই কিন্তু প্রাপ্তি এবং প্রদানের অন্তর্ভুক্ত। তাহলে উইলকৃত ধন দৌলত যেটা, সেটা মূলত আমাদের প্রাপ্তি ও প্রদান হিসাব না, বরং এটা কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, বা সম্পদ আকারে দেখাতে হবে। এরপরে দেখো, প্রাপ্তি প্রদান হিসাবের ক্রেডিট পাশে 5% ঋণের 6 মাসের সুদ। এই যে খেয়াল করো, 6 মাসের সুদের পরিমাণ দেওয়া আছে 3,900 টাকা। ঋণের পরিমাণ কত? তাহলে সুদ দেওয়া আছে, তোমাকে ঋণের পরিমাণ বের করতে হবে। তাহলে দেখো, এই যে এখানে 5% সুদের কথা বলছে, 5% বললে আমরা বলতে পারতাম যে 100 টাকায় 5 টাকা, এটা সহজে বলতে পারি। কিন্তু এইখানে আবার আরেকটা প্যাচ দিয়েছে তোমাদেরকে, 6 মাস। এই যে 6 মাস, তাহলে 6 মাসে যদি 3,900 টাকা হয় 5% সুদে, তাহলে 1 বছরে কত বলো? তাহলে 3,900 টাকা হচ্ছে আমাদের 6 মাসে। তাহলে বার্ষিক বা 1 বছরে কত? তাহলে বার্ষিক দেখো, বার্ষিক এর ডাবল। 6 মাসে যদি 3,900 হয়, তাহলে বার্ষিক সুদের পরিমাণ কত? 3,900 গুণ 2, অর্থাৎ 7,800 টাকা। তাহলে আমরা বলতে পারি আমাদের যে ঋণের পরিমাণ আছে সেটার উপর 5% সুদ করে আমরা কত পেয়েছি? 7,800 টাকা। এটা সরাসরি বলে নাই, পরোক্ষভাবে বলছে। এখন এই 7,800 টাকা যদি সুদের পরিমাণ হয়, আমাদের ঋণের পরিমাণ কত এটা বের করতে বলছে। তাহলে আমরা একটু ধরে নিই। দেখো, যদি আমাদের ঋণ 100 টাকা হয়, তাহলে সুদ কত? সুদ হচ্ছে 10 টাকা। সুদ হচ্ছে 10 টাকা। সুদ হচ্ছে কত টাকা? 10 টাকা। এর কারণ কি? 5% হচ্ছে 6 মাসে, তাহলে 1 বছরে কত হয়? 10%। এই জন্য আমরা 10 দিলাম। তোমরা আবার মনে করো না 5% আছে তার মানে এখানে 5 হবে না, এটা 6 মাস আছে, এই জন্য আমরা দ্বিগুণ করতেছি। এখানে যেমন দ্বিগুণ করেছি, ওইখানেও তেমন দ্বিগুণ করেছি। এখন দেখো, এই যে আমাদের সুদের পরিমাণ দেওয়া আছে, তাহলে এই সুদের পরিমাণটাকে তোমরা বাম পাশে রাখো। তাহলে সুদ যদি 10 টাকা হয়, তাহলে ঋণ 100 টাকা। সুদ যদি কত হয়? সুদ যদি 10 টাকা হয়, তাহলে ঋণ 100 টাকা। সুদ যদি 1 টাকা হয়, তাহলে কি হবে? 100/10। আর সুদ যদি এইটা নট 3,900, এই 7,800 দিয়ে করতে হবে, কারণ 6 মাস বলছে, আমরা বার্ষিক ধরে করব, সুদের হার সবসময় বাৎসরিক হয়। এরপরে দেখো, এই যে 7,800 টাকা যদি হয়, 100/10 গুণ 7,800, তাহলে দেখো কত হচ্ছে? একটা শূন্য কাটো, তোমরা একটা শূন্য কাটো, 7,800-র সাথে 2 শূন্য, তাহলে 780-র সাথে এই 2টা শূন্য, তাহলে 78,000 টাকা। কত টাকা? 78,000 টাকা হচ্ছে আমাদের ঋণের পরিমাণ ছিল। আমাদের ঋণের পরিমাণ কত ছিল? 78,000 টাকা। আশা করি বুঝতে পারছো। তাহলে খ হচ্ছে আমাদের অ্যান্সার, খ হচ্ছে আমাদের
অ্যান্সার। ওকে, এরপরে 6 যাব, যদি কোনো ক্লাবের একজন আজীবন সদস্য মারা যান তাহলে তার কাছ থেকে প্রাপ্ত চাঁদা কোথায় স্থানান্তর করা উচিত? তাহলে আজীবন সদস্য যে চাঁদা দেয় সেটা হচ্ছে এক প্রকার সম্পদ। প্রত্যেক বছর যে আয়টা হবে সেটা আমরা বের করে আয় বা ব্যয় হিসাবে নিয়ে আসি বা বিশদ আয় বিবরণীতে নিয়ে আসি। তাহলে এই যে আজীবন সদস্যের যে প্রদত্ত চাঁদা সেটা ছিল সম্পদ, কিন্তু যেহেতু সে মারা গেছে তাহলে পুরাটাকে আমাদেরকে কোথায় নিয়ে যেতে হবে? আয় ব্যয় হিসাবে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? সেই পুরাটাকে, আজীবন সদস্য মারা গেলে আমরা তার পুরা যে প্রদত্ত অর্থ যেটা সম্পদ ছিল সেটা চলে যাবে আয় ব্যয় বিবরণীতে। সেটা কোথায় চলে যাবে? আয় ব্যয় বিবরণীতে। এরপরে দেখো, সাথে আসো, উষা সেবা সংঘের মোট সদস্য সংখ্যা 890 জন। কতজন? 890 জন। বার্ষিক চাঁদার হার সদস্য প্রতি 50 টাকা। চলতি বছরে 90 জন সদস্য এখনো চাঁদা প্রদান করেনি। আয় ব্যয় হিসাবে, আয় ব্যয় হিসাবে কত টাকা দেখাতে হবে চাঁদা বাবদ? তাহলে দেখো, চাঁদা বাবদ প্রত্যেক বছর যতজন সদস্য আছে সেই সদস্য সংখ্যা গুণ চাঁদার হার দিয়ে আমরা গুণ করব। তাহলে আয় ব্যয় বাবদ যা দেখাবো সেটা হচ্ছে আয় ব্যয় কত দেখাতে হবে? আয় ব্যয় ইকুয়াল টু সদস্য সংখ্যা গুণ সদস্য সংখ্যা গুণ চাঁদার হার গুণ কি? চাঁদার পরিমাণ, চাঁদার হার বা পরিমাণ। ওকে, তাহলে সদস্য সংখ্যা কত? 890 গুণ চাঁদার পরিমাণ কত? 50 টাকা। তাহলে 890 গুণ 50, 890 গুণ 50, তাহলে কত হয়? 44,500 টাকা। কত টাকা? 44,500 টাকা। 44,500 টাকা। তাহলে অ্যান্সার গ। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে গ। এরপরে দেখো, চলতি বছরের বকেয়া বেতন 5,000 টাকা এবং বিগত বছরের বকেয়া বেতন 2,500 টাকা। সমন্বয় সাধনের পর আয় ব্যয় হিসাবে বেতন বাবদ 18,000 টাকা দেখানো হয়। প্রাপ্তীয় প্রদান হিসাবে প্রদত্ত বেতন কত টাকা ছিল? তাহলে এই যে 18,000 টাকা হচ্ছে আমাদের আয় ব্যয় হিসাবে দেখানো হয়েছে, এই 18,000 আমরা লিখবো। কত লিখবো? 18,000। এর থেকে আমরা 5,000 মাইনাস করব, যেহেতু এটা চলতি বছরের বকেয়া, এটা চলতি বছরের বকেয়া। তাহলে এই 5,000 মাইনাস, অর্থাৎ চলতি বছরের বকেয়া মাইনাস হবে এবং বিগত বছরের যে বকেয়া বেতন সেটা আমাদেরকে যোগ করতে হবে। সেটা আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে, যদি আমরা প্রাপ্তীয় প্রদান হিসাবে দেখাতে চাই। তাহলে 18 থেকে 5 মাইনাস দিলে 13, 13 আর 2 15,500 টাকা। 15,500 টাকা হচ্ছে আমাদের কোথায় যাবে? প্রাপ্তীয় প্রদান হিসাবে ছিল। প্রাপ্তীয় প্রদান হিসাবে কত ছিল? 15,500 টাকা। এরপরে দেখো, 9 চলে আসো, মূলধন তহবিল অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য কি? মূলধন তহবিল, তাহলে মূলধন তহবিল মালিকানা সত্ত্বের মতো। মালিকানা সত্ত্বকে আমরা কি বলি? অন্তর্দায় বলি। মালিকানা সত্ত্বকে আমরা কি বলি? এটা হচ্ছে ওই, মূলধন তহবিল হচ্ছে ওই, তাহলে এটাকে আমরা কি বলি? অন্তর্দায় বলি। এটাকে আমরা কি বলি? অন্তর্দায় বলি। অন্তর্দায় বলি। এরপরে 10-এ আসো, অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় কখন? তাহলে আর্থিক অবস্থার বিবরণী মূলত কখন তৈরি করা হয়, এইটা আমাদের প্রশ্ন। তাহলে আর্থিক অবস্থার বিবরণী যে কোনো নির্দিষ্ট সময়ে করা যায়। কি করা যায়? একটি নির্দিষ্ট তারিখে করা যায়, একটি নির্দিষ্ট তারিখে বা নির্দিষ্ট সময় বিন্দুতে করা যায়। তাহলে এটা যে কোনো সময় করা যায়, একটি নির্দিষ্ট তারিখে আমরা করতে পারি। তাহলে অ্যান্সার হচ্ছে গ। অ্যান্সার কি আমাদের? গ। এরপরে দেখো, 10-11তে চলে আসো, বর্তমানে 25 বছর বয়সী মিস স্নিগ্ধায়ের কাছ থেকে সোনালী ক্লাব, তাহলে এই সোনালী ক্লাব বোঝা যাচ্ছে একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান, আজীবন সদস্যের চাঁদা বাবদ 2,40,000 টাকা কি করেছে? গ্রহণ করে। মিস স্নিগ্ধা এর আনুমানিক আয়ুষ্কাল 85 বছর। প্রতি বছর কত টাকা করে মুনাফা জাতীয় আয় হিসাবে দেখাতে হবে? তাহলে সে পুরা টাকা, যেটা মানে সম্পূর্ণ টাকাটা হচ্ছে আমাদের জন্য সম্পদ। এখন তার আয়ুষ্কাল দিয়ে আমরা ভাগ করব এবং দেখব প্রতি বছরে আয় ব্যয় বাবদ আমরা কত দেখাতে পারি। তাহলে প্রত্যেক বছর যেটা আমরা আমাদের আয়ে যোগ করব সেটা হচ্ছে আমরা আয় ব্যয় বিবরণীতে দেখাবো, আর পুরো টাকাটা, সম্পূর্ণ টাকাটা হচ্ছে আমাদের কি? একটা সম্পদ। তাহলে আমাদের সম্পদ হচ্ছে 2,40,000 টাকা। এই যে 2,40,000 টাকা তিনি কত বছরের জন্য দিছে? দেখো, 25 বছর বয়সে দিছে, তার মোট বছর হচ্ছে 85 বছর। তাহলে এই যে ডিভাইড করব কত দিয়ে? 85 মাইনাস 25, 85 মাইনাস 25, তাহলে আমরা বলতে পারি 2,40,000, 2,40,000 ডিভাইডেড বাই কত? 60, ডিভাইডেড বাই 60। তাহলে 4 ছক 24, 4 ছক 24, অর্থাৎ 4,000 টাকা করে প্রত্যেক বছর কত করে দেখাতে হবে? 4,000 করে দেখাতে হবে। প্রত্যেক বছর আয় ব্যয় হিসাবে কত দেখাতে হবে? 4,000 টাকা। কত টাকা? 4,000 টাকা। এরপরে দেখো, চুক্তির অবর্তমানে অংশীদার নিচের কোনটি দাবি করতে পারে? তাহলে চুক্তির অবর্তমানে অংশীদাররা শুধুমাত্র ঋণের সুদ দাবি করতে পারে। কি দাবি করতে পারে? ঋণের সুদ। এবং এই ঋণের সুদের পরিমাণ কত? 6%।
কত পার্সেন্ট? 6%। যদি চুক্তিতে উল্লেখ না থাকে, চুক্তিতে উল্লেখ থাকলে সেই অনুযায়ী হবে। যদি চুক্তির অবর্তমানে হচ্ছে ঋণের সুদ দাবি করতে পারে 6% হারে। ওকে, 13তে চলে আসে উত্তোলনের সুদ ধার্য করলে। উত্তোলনের সুদ ধার্য করলে কি হবে? তাহলে উত্তোলনের সুদ কোথায় যায়? উত্তোলনের সুদ প্রতিষ্ঠানের জন্য আয়। তাহলে এইটা তো আমাদের মোট লাভের মধ্যে যায় না। উত্তোলনের সুদ হচ্ছে আমাদের অপরিচালন আয় বলতে পারো, বা অংশীদারদের ক্ষেত্রে আমাদের হচ্ছে লাভ লোকসান আবন্টন বিবরণীতে নিট লাভ বের করার পরে যায়। তাহলে আমাদের বন্টনযোগ্য লাভ বৃদ্ধি পাবে। কোনটি বৃদ্ধি পাবে? বন্টনযোগ্য লাভ বৃদ্ধি পাবে। বন্টনযোগ্য লাভ বৃদ্ধি পাবে। তাহলে উত্তোলনের সুদ কোথায় যায়? বন্টনযোগ্য লাভ নিট লাভের সাথে যোগ হয়ে বন্টনযোগ্য লাভকে বৃদ্ধি করে। এরপরে দেখো 14তে আসে একটি অংশীদারি কারবারের কমিশন চার্জ পূর্ব নিট মুনাফা। তাহলে চার্জ পূর্ব নিট মুনাফা দেওয়া আছে 1,10,000 টাকা। কমিশন চার্জ পরবর্তী নিট মুনাফার হার 10% হলে কমিশনের পরিমাণ কত? তাহলে আমাদেরকে কিসের উপর কমিশন ধার্য করতে বলছে? কমিশন চার্জ পরবর্তী, এই পরবর্তীটার কথার উপর খেয়াল করো। তাহলে 10% হচ্ছে পরবর্তী কমিশনের উপর। তাহলে যেটার উপর বলবে সেইটা 100। আমরা কি ধরবো? যেটার উপর কমিশন চার্জ করতে বলবে সেটার উপর 100 ধরবো। এখানে পরবর্তী বলছে, তাহলে চার্জ করার পরবর্তী কমিশন হচ্ছে 100। তাহলে আমরা একটু সংক্ষেপে এখানে লিখি পূর্ববর্তী কমিশন। এটা হচ্ছে পূর্ববর্তী কমিশন জানি না আমরা। তারপর কমিশনের পরিমাণ কত? কমিশনের পরিমাণ হচ্ছে বলেই দিছে 10% হারে। কত পার্সেন্ট? 10। তাহলে কমিশনের পরিমাণ 10 টাকা। ওকে, আর কমিশন পরবর্তী বলছে, দেখো এই যে পরবর্তী, তাহলে পরবর্তী হচ্ছে কমিশন পরবর্তী হচ্ছে আমাদের 100। কমিশন পরবর্তী কত? পরবর্তী কমিশন চার্জ করার পরবর্তী কমিশন হচ্ছে আমাদের 100। তাহলে 100 যদি পরবর্তী কমিশন হয় এবং কমিশনের পূর্ববর্তীতে, তাহলে আমরা যাব। তাহলে এই যে পূর্ববর্তী থেকে কমিশন মাইনাস করলে আমরা পাই হচ্ছে পরবর্তী। তাহলে পূর্ববর্তী নিশ্চিত 110 ছিল। কত ছিল? 110। সেইখান থেকে তো আমরা 10 মাইনাস করে কি পেয়েছি? এই 100 পেয়েছি। তাহলে এখন আমাদেরকে দেখতে হবে কি দেওয়া আছে, কি বের করতে বলছে আমাদের। দেখো কমিশন পূর্ব মুনাফা দেওয়া আছে 1,10,000 টাকা। তাহলে আমাদেরকে যেতে বলছে কোথায়? কমিশনে। তাহলে আমরা পূর্ববর্তী 110 হলে কমিশন কত? 10 টাকা। এইভাবে করব। দেখো পূর্ববর্তী 110 হলে কমিশন হচ্ছে 10 টাকা। এরপরে পূর্ববর্তী কমিশন 1 টাকা হলে 10/110 টাকা, এবং পূর্ববর্তী মুনাফা দেখো দেওয়া আছে 1,10,000 হলে। কত হলে? 1,10,000 হলে 10/110 আগেই ছিল, এইটা এখন এখানে গুণ হবে 1,10,000। 1,10,000। তাহলে এই যে 110 দিয়ে কাটো, তাহলে 1000 গুণ 10, 1000 গুণ 10 হচ্ছে 10,000 টাকা। তাহলে কমিশনের পরিমাণ কত? 10,000 টাকা। কমিশনের পরিমাণ হচ্ছে 10,000 টাকা। তাহলে অ্যান্সার কত হবে আমাদের? অ্যান্সার হচ্ছে ঘ। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, আশা করি বুঝতে পারছো। 15তে যাব আমরা। রিফাত, সিফাত এবং কামাল তিনজন অংশীদারি ব্যবসার অংশীদার, তাদের বন্টনযোগ্য মুনাফা দেওয়া আছে 1,20,000 টাকা। মুনাফা বন্টনের অনুপাত দেখো 1/2, 1/3 এবং 1/6 হলে সিফাতের মুনাফার পরিমাণ বের করতে বলছে। অর্থাৎ এই যে সিফাত, অর্থাৎ যিনি হচ্ছে 1/3 বা মাঝখানে আছেন, তাহলে আমাদেরকে আগে এই যে আমাদের যে ভগ্নাংশ দেওয়া আছে, অনুপাতের ভগ্নাংশ, এটাকে আমাদেরকে আগে সমহর করতে হবে। কি করতে হবে? সমহর করতে হবে। তাহলে এই যে 2, 3 এবং 6 এর লসাগু কত হয়? 3 দুগুণে 6 আর 6 36। তাহলে আমরা সবগুলোকে 36 করি। তাহলে 1/2কে যদি তুমি 36 করতে চাও, তাহলে এভাবে লিখতে পারো না, 36 আর 2কে 36 দিয়ে ভাগ করলে কত হয়? 18 হয়। তাহলে এখানে 18 লিখতে পারো। ইস্টু আমরা পরেরটা যদি 36 করি, 3 বারং 36, উপরে কত হয়? উপরে হচ্ছে 12, আর শেষেরটা করলে 6 ছক 36, তাহলে 6 একে 6। এখন দেখো এই তিনটা হর একই হয়ে গেছে, তাহলে তিনটা হরকেই আমরা কেটে ফেলতে পারি, অর্থাৎ 18:12:6। এখন এটাকে আরো ছোট করতে পারি 3 অর্থাৎ প্রত্যেকটাকে যদি 6 দিয়ে ভাগ করি, তাহলে 3:2:1। তাহলে তাদের মূলত এই যে যে অনুপাত বা ভগ্নাংশটা দেওয়া আছে সেটাকে আমরা ছোট করে 3:2:1 করে ফেললাম। তাহলে এটা হচ্ছে আমাদের অনুপাত, অর্থাৎ তারা 3:2:1 অনুপাতে কি করে? ভাগ করে নেয়। এখন বলছে সিফাতেরটা বের করতে। তাহলে 1,20,000 গুণ নিচে কি করব? এই তিনটা যোগ করব, 3, 2, 1। এই তিনটার যোগফল কত? এই তিনটার যোগফল কত? এই তিনটার যোগফল হচ্ছে 6। এই তিনটার যোগফল কত? 6। তাহলে নিচে 6 দিব, এবং উপরে যেহেতু সিফাত মাঝখানে ছিল, সিফাতেরটা হচ্ছে 2, তাহলে উপরে 2 দিয়ে গুণ করব। তাহলে 6 দিয়ে ভাগ করো, 6 দুগুণে 12,000, 20,000 গুণ 2 অর্থাৎ 40,000। তাহলে সিফাতের মুনাফার পরিমাণ হচ্ছে 40,000 টাকা। অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের গ। অ্যান্সার কি আমাদের? গ। এরপরে 16তে চলে যাব। পাপ্পু ও প্রীতম দুজন অংশীদার, তারা 3:2 অনুপাতে তারা
3:2 অনুপাতে লাভ ক্ষতি বন্টন করে। পাপন 1/5 অংশের অংশীদার হিসেবে তাদের কারবারে যোগ দিল। ওকে, তাদের লাভ ক্ষতির নতুন অনুপাত বের করতে বলছে। এখন এই নতুন অনুপাত বের করার সহজ একটা টেকনিক আছে। কি করবা, এই যে প্রথমে যে দুইজন ছিল পাপ্পু ও প্রীতম, কি ছিল, পাপ্পু ও প্রীতম ছিল, তাই না? পাপ্পু ইস্টু প্রীতম, পাপ্পু ইস্টু প্রীতম, এই দুজনেরটা লিখবা। এই দুজনেরটা কত হয়, 3:2। 3:2, তোমার প্রথম কাজ হচ্ছে এই দুইটাকে যোগ করে এখানে লেখা। তাহলে 3:2 ইকুয়াল টু কত, 3 আর 2 কত, 5। এবার নতুন যে আসলো তার নাম কি, তার নাম হচ্ছে পাপন, তার নাম হচ্ছে পাপন। এখন দেখো পাপনকে আমরা কত দিয়েছি, 1/5 অংশ দিয়েছি। কত দিয়েছি, 1/5 অংশ। তাহলে এই যে উপরের অংশ এটা আমরা লিখবো, পাপনের ক্ষেত্রে এই অংশটা লিখবো। ওকে, এখন এখানে যোগ করে রেখে দিছিলাম, এই দুইটা অংশ আমরা যোগ করে রাখছি, 3 আর 2 যোগ করে এখানে যোগ চিহ্ন দিয়ে দিলাম, তাহলে 5 ছিল আমাদের। ওকে, এখন এই যে পাপনকে এক অংশ দিয়ে ধরো, মোট আমরা ধরলাম 5 অংশ, মোট কত ধরছি, 5। পাপনকে দিছি এক অংশ, বাকি থাকে কত, 4। পাপনকে যদি 1 দিয়ে দিই, এই যে 5 অংশের 1 হচ্ছে পাপন নিয়ে গেছে, 1 কে নিয়ে গেছে, পাপন নিয়ে গেছে, পাপন। তাহলে বাকি থাকে কত, বাকি থাকে হচ্ছে 4, বাকি থাকে 4, যেটা পাপ্পু ও প্রীতম পাবে। তাহলে এই 4কে একবার পাপ্পুর সাথে গুণ করব, একবার প্রীতমের সাথে গুণ করব। একবার কার সাথে গুণ করব, পাপ্পুর সাথে, আর একবার গুণ করব প্রীতমের সাথে। ওকে, তাহলে পাপ্পু কত পাইলো, দেখো 3 4 12, পাপ্পু কত পাইলো, 12, প্রীতম পাইলো 4 2 8, এবং পাপন পাইছে হচ্ছে 5। তাহলে 12, 8 এবং 5, এই দুইটার গুণফল এইখানে লিখছি। ওকে, তাহলে 12, 8, 5 হচ্ছে আমাদের নতুন অনুপাত। 12, 8, 5 হচ্ছে আমাদের কি, নতুন অনুপাত। 12, 8, 5, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে ঘ। এরপরে 17তে চলে আসো, ক খ গ। একটি অংশীদারি কারবারে 3 জন অংশীদার ক ও খ এর বাৎসরিক বেতন যথাক্রমে 20,000 এবং 10,000 টাকার বেতন চার্জ করার পূর্বে নিট লাভের পরিমাণ ছিল 1,40,000 টাকা। তারা 3:2:1 অনুপাতে লাভ লোকসান বন্টন করে। বন্টনযোগ্য লাভের পরিমাণ কত, বন্টনযোগ্য লাভ। তাহলে বন্টনযোগ্য লাভ মানে কি, এই যে 3:2:1 অনুপাতে ভাগ করার পূর্বের লাভ, ভাগ করার পূর্বের মোট লাভ। তাহলে এইটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো, তাহলে বেতন বাবদ যা হয়েছে সেগুলো আমরা চার্জ করে দিব। বেতন বাবদ যতটুকু হয়েছে সেটা আমরা চার্জ করব। তাহলে আমাদের নিট লাভের পরিমাণ কত, 1,40,000, 1,40,000। এর থেকে কি বাদ দিব, এই যে দুইটা বেতন, দুইটা বেতন, যেহেতু চার্জ করার পূর্ববর্তী মুনাফা এটা। তাহলে 20,000 মাইনাস হচ্ছে 10,000, 20,000 মাইনাস 10,000, তাহলে কত হয়, 1,10,000 টাকা। 1,10,000 টাকা হচ্ছে আমাদের কি, এই যে বন্টনযোগ্য লাভের পরিমাণ। তাহলে অ্যান্সার কোথায় আছে, কতে আছে, অ্যান্সার কোথায় আছে, ক হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 18তে চলে আসো, স্নেহা একটি ব্যবসায়ের অংশীদার, সে মাসিক 1,500 টাকা হারে সারা বছর নগদ উত্তোলন করে। তাহলে একটা হচ্ছে নগদ উত্তোলন, একটা কি, নগদ উত্তোলন, যেটার উপর সুদ ধার্য করতে হবে। এরপর দেখো 25 ডিসেম্বর তারিখে স্নেহা 5,000 টাকার পণ্য উত্তোলন করে। এই যে পণ্য, দেখো পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন আছে না, পণ্য উত্তোলনের উপর কখনো সুদ ধার্য হবে না। এই যে পণ্য উত্তোলন, এটার উপর সুদ হয় না, এটার উপর কি হয় না, সুদ হয় না। সুদ হয় কিসের উপর, নগদ উত্তোলনের উপর। সুদ হয় কিসের উপর, শুধুমাত্র নগদ উত্তোলনের উপর সুদ ধার্য করা যায়। তাহলে কি বলছে, 1,500 টাকা হারে সারা বছর নগদ উত্তোলন করে। তাহলে আমরা কি করব, 1,500 গুণ কত পার্সেন্ট, 12%, কত পার্সেন্ট, 12% গুণ, যেহেতু বছরের শুরু শেষ বা মাঝামাঝি কিছুই বলা হয় নাই, আমরা গড় নিয়মে 6 মাসের সুদ ধার্য করব। গড় নিয়মে কি করব, 6 মাসের সুদ ধার্য করব, অর্থাৎ 6 দিয়ে গুণ করব। এখন দেখো, আমরা যদি ক্যালকুলেটর করি, 1500 গুণ 12%, তাহলে হয় আমাদের 1500 গুণ 12%, তাহলে কত হয় আমাদের, দেখো হচ্ছে 180, 180 গুণ 6, 180 গুণ 6 কত, 180 গুণ 6 হচ্ছে আমাদের 1,080 টাকা, 1,080 টাকা, 1,080 টাকা। তাহলে 1,080 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি, 1,080 টাকা। ওকে, এরপরে 19-এ চলে আসো, অংশীদারের মূলধন হিসাব সংরক্ষণের পদ্ধতি কয়টি। অংশীদারদের মূলধন হিসাবের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা স্থিতিশীল আর একটা পরিবর্তনশীল। একটা কি, স্থিতিশীল মূলধন পদ্ধতি, একটা হচ্ছে স্থিতিশীল বা স্থায়ী পদ্ধতি। একটা হচ্ছে স্থিতিশীল আর একটা হচ্ছে পরিবর্তনশীল, আর একটা কি, পরিবর্তনশীল পদ্ধতি। এই দুইটা হচ্ছে আমাদের অংশীদারদের মূলধন সংরক্ষণের পদ্ধতি। অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত কি প্রকাশ করে, চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত সবসময় দায় প্রকাশ করে। কি প্রকাশ করে, চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত দায় প্রকাশ করে। কি প্রকাশ করে, দায় প্রকাশ করে। ওকে, এরপরে
এরপর আমাদের অ্যান্সার দায়। এরপর আমরা চলে যাব অংশীদারদের চলতি হিসাব কোন দফা আসে না। তাহলে অংশীদারদের চলতি হিসাব হচ্ছে যতগুলো জিনিস পরিবর্তন হয় সেইগুলো আসে। মূলধন এবং অতিরিক্ত মূলধন এই দুইটা বিষয় চলতি হিসাবে আসবে না। কি আসবে না? মূলধন এবং অতিরিক্ত মূলধন। কি আসবে না? মূলধন এবং অতিরিক্ত মূলধন আসবে না। তাহলে চলতি হিসাবে কি আসে না? মূলধন এবং অতিরিক্ত মূলধন। তাহলে সরাসরি মূলধনও লিখতে পারো, অতিরিক্ত মূলধনও অপশনে থাকতে পারে। এরপরে 22-এ চলে আসা কোন লেনদেনটি নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না? তাহলে নগদ প্রবাহ বিবরণীতে নগদ আদান বা নগদের আগমন বা আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ নিয়ে আমরা কাজ করি। তাহলে কর প্রদান একটা বহিঃপ্রবাহ। কর প্রদান কি? একটা বহিঃপ্রবাহ। এরপর দেখো লভ্যাংশ প্রদান একটা বহিঃপ্রবাহ। এটা একটা কি? বহিঃপ্রবাহ। তাহলে এটাও আসবে, এটাও আসবে। ঋণ গ্রহণ একটা আন্তঃপ্রবাহ। ঋণ গ্রহণ একটা কি? আন্তঃপ্রবাহ, নগদ আন্তঃপ্রবাহ। আর এই যে স্থায়ী সম্পত্তি বিনিময়, স্থায়ী সম্পত্তি বিনিময় মানে কি? একটা সম্পদ দিয়ে আর একটা সম্পদ কেনা। অর্থাৎ তোমার এখানে কি হয়নি? নগদে লেনদেন হয়নি। এখানে কি হয় নাই? নগদ লেনদেন হয়নি। নগদ লেনদেন লেনদেন হয়নি। নগদ লেনদেন হয়নি। তাহলে এইটা হচ্ছে আমাদের নগদ প্রবাহ বিবরণীতে অন্তর্ভুক্ত হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে খ। অ্যান্সার হচ্ছে খ। এরপরে দেখো 23-এ চলে আসো বিনিয়োগ সংক্রান্ত নগদ প্রবাহ কোনটি? তাহলে বিনিয়োগ কোনগুলো? যেগুলো আমরা স্থায়ী সম্পত্তি কিনি বা হচ্ছে শেয়ার টেয়ার বিনিয়োগ করি, এগুলো হচ্ছে আমাদের বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম। এগুলো আমাদের কি? বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম। তাহলে বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রমে কি যাবে? দেখো শেয়ার ইস্যু, এটা অর্থায়ন। শেয়ার ইস্যু কি? অর্থায়ন। অর্থায়ন এটা কি? এটা হচ্ছে পরিচালন কার্যক্রম। এটা কি? পরিচালন। এরপর দেখো অন্য কোম্পানির শেয়ার ক্রয়, তাহলে এটা হচ্ছে আমাদের বিনিয়োগ। এটা কি? এটা হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রম। এটা হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রম। লভ্যাংশ পরিশোধ আমাদের কি? অর্থায়ন কার্যক্রম। অর্থায়ন কার্যক্রম। তিনটা কার্যক্রম আছে। তাহলে এইটা হচ্ছে শুধুমাত্র আমরা পেলাম বিনিয়োগ কার্যক্রম। তাহলে অ্যান্সার হবে গ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গ। ওকে। এরপর 24-এ চলে আসো ইশরাক লিমিটেড 2023 সালে নগদে শেয়ার ইস্যু করছে 2,50,000 টাকা, লভ্যাংশ প্রদান করছে 40,000 টাকা, নগদে বন্ড ইস্যু করছে 50,000 টাকা। অর্থ সংস্থান কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ কত? তাহলে নিট যদি আমরা বের করতে চাই, যত টাকা আমরা অর্থায়ন কার্যক্রম থেকে পেয়েছি এবং কত টাকা দিয়েছি তার পার্থক্যটা আমাদেরকে বের করতে হবে। এখানে তিনটা জিনিসই অর্থায়ন কার্যক্রম। এখানে তিনটা জিনিসে কি? আমাদের অর্থায়ন কার্যক্রম। তাহলে আমরা দেখি নগদে শেয়ার ইস্যু করছি, তার মানে তুমি 2,50,000 টাকা পেয়েছো। 2,50,000 টাকা কি করছো? তোমার কাছে পেয়েছো। এরপর দেখো লভ্যাংশ পরিশোধ করলে এটা আমাদের মাইনাস করতে হবে, যেহেতু পরিশোধ করছো অর্থাৎ তোমার কাছ থেকে চলে গেছে। এরপরে বন্ড ইস্যু করায় তুমি কি পাইছো? টাকা পেয়েছো। তাহলে এটা আমাদের প্লাস হবে 50,000। তাহলে কত হচ্ছে আমাদের? দেখো 3 লক্ষ থেকে যদি 40 বাদ দিই তাহলে 2,60,000 টাকা। 2,60,000 টাকা। 2,60,000 টাকা হচ্ছে অ্যান্সার ঘতে আছে। অ্যান্সার ঘতে আছে আমাদের। এরপরে কোনটি অনগদ লেনদেন? তাহলে অনগদ লেনদেন কোনটা? যেগুলোতে আমাদের নগদ টাকার আদান প্রদান হয় না। দেখো সম্পত্তি বিক্রয়, শেয়ার ইস্যু, ঋণপত্র, এই তিনটাই আমাদের নগদ টাকার আদান প্রদান হয়। আর অনগদ হচ্ছে যন্ত্রপাতির অবচয়। তাহলে অবচয় হচ্ছে একটা অনগদ লেনদেন। অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের ক। অ্যান্সার কি আমাদের? ক। অ্যান্সার হচ্ছে আমাদের ক। এরপরে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ 45,000 টাকা। কত টাকা? 45,000 টাকা। এরপরে বলছে স্থায়ী সম্পত্তি ক্রয় ও নগদ লভ্যাংশ পরিশোধ যথাক্রমে 22 এবং 19,500 টাকা হলে মুক্ত নগদ প্রবাহের পরিমাণ কত? তাহলে মুক্ত নগদ প্রবাহের পরিমাণের মধ্যে কি আসে? মুক্ত নগদ প্রবাহ, এটার ইংরেজি হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো। কি বলো? ফ্রি ক্যাশ ফ্লো। ফ্রি ক্যাশ ফ্লো। তাহলে ফ্রি ক্যাশ ফ্লোতে কি আসে? ফ্রি ক্যাশ ফ্লোতে আমাদের যে নিট নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ আছে 45,000 টাকা, সেটা আসবে। সেটা আসবে। এবং আমরা দেখো সম্পত্তি ক্রয় করছি। এই যে সম্পত্তি ক্রয় করছি, সম্পত্তি ক্রয় করলে সেটা মাইনাস হবে, অর্থাৎ এই অংশটা মাইনাস হবে। তাহলে আমরা 22,000 মাইনাস করব। 22,000 কি করব? মাইনাস করব। তাহলে 23,000 হচ্ছে আমাদের অ্যান্সার। 23,000 হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে দেখতেছো 19,500 টাকা, এইটা আমাদের কোনো কাজে লাগবে না। তাহলে 23,000 এই যে মুক্ত নগদ প্রবাহের ক্ষেত্রে আমাদের যে লভ্যাংশ পরিশোধ, কি বলা আছে? লভ্যাংশ পরিশোধ কোনো কাজে লাগে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 23,000 টাকা। 23,000 কোথায় আছে? অপশন গতে আছে। অপশন গতে আছে 23,000। এরপরে নিচের তথ্যগুলো পড়তে হবে আমাদেরকে। নিট আয় 1,32,000 টাকা এবং নগদ প্রবাহ নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? নিট নগদ প্রবাহ, অর্থাৎ কত টাকা আসছে, কত টাকা আমরা প্রদান করছি, এটার পার্থক্য নির্ণয় করতে বলছে। নিট আয় 1,32,000 টাকা। প্রদেয় হিসাব বৃদ্ধি। তাহলে দেখো প্রদেয় হিসাব বৃদ্ধি হইলে কি হয়? প্রদেয় হিসাব বৃদ্ধি মানে কি? আমি বাকিতে ক্রয় করতে পারছি, অর্থাৎ আমার কাছে টাকা আসছে, টাকা না দিয়েও আমি আমার পরিচালন কার্যক্রম করতে পারতেছি। তাহলে এইটা যোগ। এরপরে দেখো মজুদ পণ্য হ্রাস পেয়েছে, অর্থাৎ চলতি সম্পদ হ্রাস পাইছে। তাহলে মজুদ পণ্য হ্রাস পাইছে মানে তুমি বিক্রি করছো, অর্থাৎ তুমি নগদ টাকা
পেয়েছো, তাহলে এই অংশটাও আমাদের যোগ হবে, এটা আমাদের কি হবে, যোগ হবে। প্রাপ্য হিসাবের বৃদ্ধি, অর্থাৎ তুমি বাকিতে বিক্রি করছো, তাহলে তোমার নগদ টাকা আটকে গেছে, তাহলে এই 10,000 কি হবে, মাইনাস হবে। তাহলে আমরা কি করব, নিট আয় যেটা আছে 1,32,000, 1,32,000 প্রদেয় হিসাব বৃদ্ধি 10,000 যোগ করব, 10,000 যোগ, এরপরে আমাদের মজুত পণ্য হ্রাস 7,000 আমরা বিয়োগ করব, যোগ করব, 7,000 কি করব, যোগ করব, এবং প্রাপ্য হিসাবের বৃদ্ধিটা আমরা বিয়োগ করব, 10,000 বিয়োগ। ওকে, তাহলে আমাদের দেখো কত হচ্ছে, 1,32,000 আর 10 42, 49 থেকে যদি 10 বাদ দিই 1,39,000 টাকা। কত টাকা, 1,39,000 টাকা হচ্ছে আমাদের কিসের পরিমাণ, নেট নগদ প্রবাহের পরিমাণ। তাহলে অ্যান্সার হচ্ছে গ। অ্যান্সার কি আমাদের, অ্যান্সার হচ্ছে আমাদের গ, অ্যান্সার হচ্ছে আমাদের গ। এরপরে অ্যান্সার হচ্ছে আমাদের গ। এরপরে আমরা যাই 28-এ, নগদ প্রবাহ বিবরণীতে দেখানো হয় নগদ অর্থের আগমন দেখানো হয়, পরিবর্তন দেখানো হয়, নির্গমনও দেখানো হয়। তাহলে অ্যান্সার হচ্ছে 1 2 3। অ্যান্সার কি 1 2 3। এরপরে 29-এ আসো, নগদ প্রবাহ বিবরণী নগদ অবস্থার মূল্যায়ন করে, কারবারের মোট মুনাফা নির্ণয় করে। তাহলে মোট মুনাফা নির্ণয় করে কে, বিশদ আয় বিবরণী। মোট মুনাফা নির্ণয় করে কে, বিশদ আয় বিবরণী। তাহলে এটা নগদ প্রবাহ বিবরণী করতে পারে না, তাহলে এটা বাদ। নগদ পরিবর্তন প্রকাশ করে, তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার, 1 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো, পরিচালন কার্যক্রমের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের অবচয় খরচ, যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি, যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি। আর এই যে যন্ত্রপাতি বিক্রয় হচ্ছে আমাদের কোন কার্যক্রম বলতো, বিনিয়োগ কার্যক্রম। এটা হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম। তাহলে এই 1 ও 2 হচ্ছে আমাদের অ্যান্সার, 1 ও 2 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি 1 ও 2। অনগদ তাৎপর্যপূর্ণ দফা হলো বিনিয়োগের সুদ আদায়। তাহলে বিনিয়োগের সুদ আদায় হচ্ছে একটা নগদ, একটা হচ্ছে নগদ কার্যক্রম, এটা হচ্ছে নগদ কার্যক্রম। এটা কি নগদ কার্যক্রম। সম্পদকরণের জন্য ঋণপত্র ইস্যু, এটা হচ্ছে অনগদ। বন্ডকে শেয়ারে রূপান্তর, এটাও অনগদ। তাহলে 2 ও 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি 2 ও 3। যৌথ মূলধনী কোম্পানির গঠনতন্ত্রকে কি বলা হয়, তাহলে যৌথ মূলধনী কোম্পানির গঠনতন্ত্রকে আমরা বলি কি, আমরা কি বলি, আমরা কি বলি এম আমরা কি বলি, পরিমেল, নিয়মাবলী, স্মারকলিপি, বিবরণপত্র, নাকি কার্যারম্ভের অনুমতিপত্র। তাহলে আমরা যৌথ মূলধনী কোম্পানির গঠনতন্ত্রকে সবসময় বলবো স্মারকলিপি। কোনটিকে বলবো, স্মারকলিপি বলবো, স্মারকলিপি। কি বলবো, স্মারকলিপি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির গঠনতন্ত্র, গঠনতন্ত্র। আর অভ্যন্তরীণ দলিল হচ্ছে পরিমেল নিয়মাবলী। অভ্যন্তরীণ দলিল কোনটা, পরিমেল নিয়মাবলী। তাহলে গঠনতন্ত্র কোনটা, স্মারকলিপি। এরপর দেখো, কোনটিকে কোম্পানির দলিল বলা হয়, তাহলে কোম্পানির মূল দলিল হচ্ছে পরিমেল বন্ধ। কোম্পানির মূল দলিল কোনটা, পরিমেল বন্ধ, পরিমেল বন্ধ, অর্থাৎ মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। পরিমেল বন্ধর ইংরেজি কি, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন, MOA। এটাকে আমরা বলি মূল দলিল। এটাকে কি বলতে পারি আমরা, মূল দলিল, মূল দলিল, প্রধান দলিল, অথবা কি প্রধান দলিল, অথবা কোন দলিল, প্রধান দলিল। এটা হচ্ছে আমাদের পরিমেল বন্ধ। তাহলে অ্যান্সার ক। এরপরে দেখো, পাবলিক লিমিটেড কোম্পানির কখন ব্যবসা শুরু করতে পারে। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমাদের যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে প্রাইভেট আর একটা কি পাবলিক। প্রাইভেট হলে নিবন্ধনপত্র পাওয়ার পরই শুরু করে। কে শুরু করে, নিবন্ধনপত্র পাওয়ার পর এটা শুরু করে হচ্ছে প্রাইভেট। এটা কে শুরু করে, প্রাইভেট শুরু করতে পারে। কিন্তু পাবলিক যদি হয়, যদি পাবলিক হয় সেক্ষেত্রে কার্যারম্ভের অনুমতিপত্র লাগে। কি লাগে, কার্যারম্ভের অনুমতিপত্র লাগে। এরপরে দেখো, পাবলিক লিমিটেড কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত, অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা হচ্ছে আনলিমিটেড বলা যায়, অর্থাৎ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। কি, শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ যতজন শেয়ার হোল্ডার আছে ততই হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা। এরপরে বলতেছে কোম্পানির মূলধনের ক্ষুদ্র এককে কি বলে, কোম্পানির মূলধনের ক্ষুদ্র এককে শেয়ার বা স্টক বলে। শেয়ার হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। এরপরে একটি আর্থিক নির্দিষ্ট সময় শেষে শেয়ার মালিকরা কোম্পানি হতে কি পায়, তাহলে আর্থিক বছর শেষে বা নির্দিষ্ট সময় শেষে শেয়ার মালিকরা লভ্যাংশ পায়। শেয়ার মালিকরা কি পায়, কোম্পানি হতে লভ্যাংশ পায়। তাহলে অ্যান্সার হচ্ছে খ। এরপরে বলছে কোন ধরনের শেয়ার ইস্যুতে কোম্পানির ব্যাংকের বৃদ্ধি হয় না। তাহলে কোম্পানি যদি নগদ লভ্যাংশ না দিয়ে যদি কি করে, বোনাস শেয়ার ইস্যু করে, নগদ লভ্যাংশ না প্রদান করে যদি বোনাস শেয়ার ইস্যু করে, তাহলে কি হবে, কোম্পানির ব্যাংকের বা নগদ টাকার কোনো বৃদ্ধি পায় না। তাহলে ব্যাংকের বৃদ্ধি হয় না কখন, যখন কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করে। মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দেওয়া হয় তাকে কি বলা হয়, তাহলে মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হয় নির্দিষ্ট সময় পর পর সেটাকে আমরা বলি লভ্যাংশ বা ডিভিডেন্ড। সেটাকে আমরা কি বলি, লভ্যাংশ বা ডিভিডেন্ড, বা কি বলি, ডিভিডেন্ড, ডিভিডেন্ড। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ক। এরপরে আইপিওর পূর্ণরূপ কি, আইপিওর পূর্ণরূপ হচ্ছে কোম্পানি যখন প্রথমবার শেয়ার বিক্রির প্রস্তাব করে সেটাকে আমরা আইপিও বলি। তাহলে এই আইপিও পূর্ণরূপ হচ্ছে ইনিশিয়াল
ইনিশিয়াল মানে প্রারম্ভিক, তাহলে ইনিশিয়াল পাবলিক অফারিং, প্রথমটাতেই সবগুলো ঠিক আছে, প্রত্যেকটার স্পেলিং আমাদেরকে চেক করতে হবে এই ধরনের পূর্ণরূপ বের করার ক্ষেত্রে। এরপর 41 আসো, রাইট শেয়ার কাদের মধ্যে বন্টন করা হয়? তাহলে রাইট শেয়ারের বাংলা হচ্ছে অধিকার শেয়ার, এটা হচ্ছে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হয়, এটা হচ্ছে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হয়। তাহলে পরিচালক হবে না, কোম্পানির নতুন শেয়ার হোল্ডার হবে না, পুরাতন শেয়ার হোল্ডার বা বর্তমান শেয়ার হোল্ডার, এটাকে আমরা কি বলতে পারি? বর্তমান বা পুরাতন শেয়ার হোল্ডারদের মধ্যে। তাহলে গ হচ্ছে আমাদের অ্যান্সার কি? গ। আমাদের অ্যান্সার হচ্ছে গ। এই প্রশ্নের অ্যান্সার কি? গ। এরপরে 42-এ চলে আসা, কোম্পানি আইন অনুযায়ী শেয়ার অবহারের সর্বোচ্চ হার কত? দেখো, শেয়ার অবহারের ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট সীমা আছে, সেটা হচ্ছে 10%। সেটা হচ্ছে কি? 10%। অর্থাৎ তুমি 10%-এর বেশি বাট্টা বা ছাড় দিতে পারবা না শেয়ার বিক্রি করতে। অর্থাৎ তোমার শেয়ারের মূল্য যদি 100 টাকা হয়, তাহলে তুমি সর্বোচ্চ 10 টাকা অর্থাৎ 90 টাকায় বিক্রি করতে পারবা। 90 টাকা, 89 টাকায় বিক্রি করা যাবে না, 89 টাকায় বিক্রি করা যাবে না। কিন্তু শেয়ার প্রিমিয়াম বা অধিহারের কোনো সীমা নেই, কোনো লিমিট নেই, কোনো সীমা বা লিমিট নেই। শেয়ার অবহার কোন ধরনের সম্পত্তি? তাহলে দেখো, শেয়ার অবহার আমরা একটা বাট্টা দিছি বা ডিসকাউন্ট দিছি শেয়ার বিক্রির ক্ষেত্রে, যেহেতু আমাদের শেয়ার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছিল না। তাহলে এই যে বাট্টা দিয়েছি, বা নতুন কোম্পানির ক্ষেত্রে আমাদেরকে বাট্টা দিতে হয়, তাহলে এই যে বাট্টা দিয়েছি, এই বাট্টাটা আমরা সম্পত্তির মধ্যে নিয়ে যাচ্ছি, কিন্তু এটা কি আদৌ কোনো সম্পদ? এটা আসলে কোনো সম্পদ না, এটা হচ্ছে অলিক বা ভুয়া সম্পত্তি। এটা কি? অলিক বা ভুয়া সম্পত্তি। এটাকে আমরা কি বলতে পারি? অলিক ভুয়া সম্পত্তি বা অবাস্তব সম্পত্তি, বা কি বলতে পারি? অবাস্তব সম্পদ বলতে পারি। তাহলে অ্যান্সার হচ্ছে গ। 44 আসো, শেয়ার দায় গ্রাহকের কমিশন কোন জাতীয় হিসাব? তাহলে শেয়ার দায় গ্রাহকের কমিশন, শেয়ার দালালের দস্তুরি, কি বলো? শেয়ার দালালের দস্তুরি, শেয়ার দালালের দস্তুরি, এগুলো হচ্ছে কোন জাতীয় হিসাব? এগুলো কোন জাতীয় হিসাব? তাহলে শেয়ার দালালের দস্তুরি, শেয়ার দায় গ্রাহকের কমিশন বা হচ্ছে অবলেখকের কমিশন, এগুলো হচ্ছে আমাদের ভুয়া সম্পদ। এগুলো কোন সম্পদ? ভুয়া বা অলিক সম্পদ। এগুলো কোন সম্পদ? ভুয়া বা অলিক সম্পদ। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে ক। এরপরে কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? তাহলে আর্থিক বিবরণীর অংশ নয় কোনটা? তাহলে আর্থিক বিবরণীর ক্ষেত্রে 4টা বিবরণী আছে, 5টা অংশ, ফুটনোট টিকা সহ আমাদের 5টা অংশ আছে এবং 4টা বিবরণী আছে। তাহলে বিবরণীর অংশ নয় হচ্ছে আমাদের রেওয়ামিল নামে আমরা কোনো বিবরণী পাই না, বিবরণীর অংশ নয়। এরপরে বলতেছে কত সালে বাংলাদেশে ভ্যাট আইন প্রবর্তিত হয়? বাংলাদেশে কত সালে ভ্যাট ব্যবস্থার প্রবর্তন হয় বা ভ্যাট আইন প্রবর্তিত হয়? সেটা হচ্ছে 1991 সালে প্রথমবারের মতো আমাদের ভ্যাট আইন বা মূল্য সংযোজন কর প্রবর্তিত হয়, বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, বা এটাকে কি বলতে পারো? ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ওকে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর প্রথম প্রবর্তন হয় কত সালে? 1991 সালে। মুখস্থ করে ফেলবা একদম। এরপর 47 আসো, একটি কোম্পানির মোট লাভের পরিমাণ কত টাকা? 2 লক্ষ টাকা, কিন্তু নিট ক্ষতির পরিমাণ 80,000 টাকা। এটার কারণ কি? দেখো, মোট লাভ হওয়া সত্ত্বেও নিট লাভ না হওয়ার কারণ কি, বা নিট ক্ষতি হওয়ার কারণ কি? দেখো, এইখানে আমাদের মোট লাভ হয়েছে, কিন্তু এই যে অংশটা দেখতে পাচ্ছ, নিট ক্ষতি হয়ে গেছে। মোট লাভ হওয়া সত্ত্বেও আমাদের কি হচ্ছে? নিট ক্ষতি হচ্ছে, ক্ষতি। তাহলে এই যে নিট ক্ষতি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে আমাদের মোট লাভ পর্যন্ত ব্যয়টা ঠিক ছিল, কিন্তু যখন আমরা পরিচালন খরচে আসছি, মোট লাভের পরে আমরা পরিচালন খরচ বাদ দিই, যেমন বেতন, অফিস ভাড়া, এই বিষয়গুলো। তাহলে এই যে পরিচালন খরচ আমরা বাদ দেওয়ার সময় দেখছি যে আমাদের পরিচালন ব্যয়টা অত্যন্ত বেশি, এই কারণে। তাহলে প্রত্যক্ষ ব্যয় হবে না, কারণ প্রত্যক্ষ ব্যয় আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যায়। কোথায় যায়? বিক্রিত পণ্যের ব্যয় বা মোট লাভে যায়। পরোক্ষ ব্যয়কে আমরা বলতে পারি পরিচালন ব্যয়। পরোক্ষ ব্যয়ের আরেক নাম কি? পরোক্ষ ব্যয়ের আরেক নাম হচ্ছে পরিচালন ব্যয়। তাহলে এই যে পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে পরিচালন ব্যয় পরোক্ষ না থেকে কি থাকতে পারে? পরিচালন ব্যয় থাকতে পারে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের খ। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের খ। এরপরে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা কি পাবো? তাহলে বিক্রয় থেকে যদি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দাও, তাহলে তুমি মোট মুনাফা পাবা বা মোট লাভ পাবা। কি পাবা? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা কি পাই? মোট মুনাফা পাই। এরপরে দেখো, বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয় অপেক্ষা বেশি হলে আয় বিবরণীতে কি ঘটে? তাহলে তোমার বিক্রয় যদি কম হয়ে যায় এবং বিক্রিত পণ্যের ব্যয় যদি বেশি হয়ে যায়, তাহলে তোমার কি হবে? মোট ক্ষতি হবে। কি হবে? মোট লাভ না হয়ে মোট ক্ষতি হবে। কি হবে? মোট ক্ষতি। ওকে, 50 আসো, নিচের কোনটি পরিচালন আয়? তাহলে পরিচালন আয় মানে কোনটা? একেবারে শুরুরটা। দেখো, পরিচালন ব্যয় তোমরা দিচ্ছ মোট মুনাফার পরে, তাহলে শুরুটা হচ্ছে আমাদের মূল ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে আয়টা হয়, অর্থাৎ আমাদের মূল আয়ের উৎস। পরিচালন আয় কোনটা? আমাদের মূল যে আয়,
মূল আয়ের উৎসকে আমরা পরিচালন ব্যয় বলি। মূল আয়ের উৎস, মূল আয়ের উৎস। তাহলে মূল আয়ের উৎস কোনটা? সেবা আয় বা হচ্ছে বিক্রয়। তাহলে মূল আয়ের উৎস কোনটা বা পরিচালন আয় কোনটা? সেবা আয় বা বিক্রয়। সেবা আয় বা বিক্রয় বা কি বিক্রয়, এগুলো হতে পারে। তাহলে কলকবজা বিক্রয় হবে না, পণ্য বিক্রয় হচ্ছে আমাদের পরিচালন আয়। পণ্য বিক্রয় কি আমাদের পরিচালন আয়। ওকে, এরপরে 51তে আসো, বিক্রিত পণ্যের ব্যয় 6000 টাকা, সমাপনী মজুত পণ্যের মূল্য আছে 500 টাকা। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ আমাদেরকে বের করতে বলছে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, তাহলে এই যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এটা আমরা কিভাবে বের করতে পারি? যেহেতু বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে সমাপনী মজুত বাদ দিয়েছি, তাহলে এইটা যোগ করলে আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পেয়ে যাব। তাহলে 6000 এটার সাথে আমরা কি করব? এই যে 500 টাকা সমাপনী মজুত পণ্য, এটা আমরা যোগ করব। তাহলে 6000 যোগ 500, তাহলে 6500 হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? 6500 টাকা। 6500 টাকা। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে 52তে আসো, একটি প্রতিষ্ঠান 2024 সালে বিক্রয়ের পরিমাণ ছিল কত টাকা? 50,000 টাকা। ধারে বলেছে এই 50,000 টাকার মধ্যে 25% হচ্ছে ধারে। ক্রয়ের পরিমাণ ছিল 40,000 টাকা, বহন খরচ ছিল 5,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 4,000 টাকা এবং এবং সমাপনী মজুত পণ্য ছিল 6,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আমাদের কি যাবে? বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আমাদের বিক্রয় যাবে না। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আমাদের বিক্রয় যাবে না, তাহলে বিক্রয় আমাদের লাগবে না। কি কি লাগবে আমাদের? দেখো, ক্রয় লাগবে, বহন খরচ লাগবে, প্রারম্ভিক মজুদ, এগুলো যোগ হবে। আর এই যে সমাপনী মজুদ, এটাও লাগবে, বাট এটা আমাদের বিয়োগ হবে। ওকে, তাহলে আমরা প্রারম্ভিক মজুদ দিয়ে শুরু করি। প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 4000 টাকা, যোগ ক্রয় কত? ক্রয়ের পরিমাণ ছিল হচ্ছে আমাদের 40,000। এই যে 40,000 যোগ আমাদের বহন খরচ আছে 5,000 টাকা। কত টাকা? 5,000 টাকা। তাহলে এইটাও আমরা আনবো ক্রয়ের মধ্যে। কত টাকা? 5,000 টাকা। 5,000 টাকা। ওকে, তাহলে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ, সমাপনী মজুদ মাইনাস হবে 6,000 টাকা। কত টাকা? 6,000 টাকা। তাহলে কত আসতেছে? দেখো, 4 আর হচ্ছে 45, 49 থেকে যদি 6 বাদ দাও 43,000 টাকা। কত টাকা? 43,000 টাকা। অর্থাৎ এই যে আমাদের ক্রয় হচ্ছে 45,000 টাকা, এর সাথে প্রারম্ভিক মজুদ যোগ করছি 4,000, তাহলে 45 আর 4 49, এর থেকে যদি 6 বাদ দিই 43,000 টাকা হচ্ছে আমাদের কিসের পরিমাণ? বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ, বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত? এই 43,000 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের খ। অ্যান্সার কি আমাদের? অ্যান্সার হচ্ছে আমাদের খ। আশা করি বুঝতে পারতেছো। এবার 53তে যাবো আমরা। 53 নং এমসিকিউতে আদনান কোম্পানির কর পরবর্তী মুনাফা দেওয়া আছে 2 লক্ষ টাকা। করের হার 50 হলে কর পূর্ববর্তী মুনাফা কত? তাহলে এই যে করের ক্ষেত্রে সবসময় কর পূর্ববর্তী মুনাফা আমরা 100 ধরবো। করের ক্ষেত্রে আমরা কি করব? সবসময় কর পূর্ববর্তী মুনাফা 100 ধরবো। কত ধরবো? 100। করের পরিমাণ কত? কর হচ্ছে, তাহলে এখানে কর কত বলছে? 50%, তাহলে 100 টাকায় 50 টাকা, তাহলে কর হচ্ছে আমাদের 50। তাহলে কর পরবর্তী কত হবে? কর পরবর্তী হবে 100 বিয়োগ 50, অর্থাৎ 50 টাকা। কত হবে? 50 টাকা। এখন কি দেওয়া আছে? কি বের করতে বলছে? কর পূর্ববর্তী মুনাফা বের করতে বলছে। এটা ডান পাশে রাখো। কর পূর্ববর্তী মুনাফা আমাদেরকে বের করতে বলছে। তাহলে কর পূর্ববর্তী মুনাফা কত? 100, এটাকে ডান পাশে রাখো। আর কি দেওয়া আছে দেখো তো, কি দেওয়া আছে? বলছে কর পরবর্তী দেওয়া আছে। কর পরবর্তী কত? 50, এটাকে বাম পাশে রাখো। তাহলে কর পরবর্তী যদি 50 হয়, কর পূর্ববর্তী মুনাফা হচ্ছে 100 টাকা। কর পরবর্তী যদি 1 হয়, তাহলে কি হবে? 100 ডিভাইডেড বাই 50। আর কর পরবর্তী যদি 2 লক্ষ টাকা হয়, কত হয়? 2 লক্ষ টাকা যদি হয়, তাহলে কি হবে? 100 ডিভাইডেড বাই 50 গুণ 2 লক্ষ গুণ কত? 2 লক্ষ। তাহলে আমরা একটু কাটাকাটি করি, এখানে 2 হয়, তাহলে 4 লক্ষ টাকা ছিল আমাদের কর পূর্ববর্তী কোন মুনাফা? কর পূর্ববর্তী মুনাফা ছিল আমাদের 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 4 লক্ষ টাকা। এরপরে দেখো, 3/5 অংশ বেতন প্রদান। 3/5 অংশ বেতন প্রদান হচ্ছে 18,000 টাকা। তাহলে আমাদের মোট বেতন হচ্ছে 5 অংশ। 5 অংশ হচ্ছে আমাদের মোট বেতন। তাহলে আমরা এইভাবে করতে পারি না, আমাদের কি বের করতে বলছে? দেখো, মোট বেতন বের করতে বলছে। কি বেতন বের করতে বলছে? মোট। তাহলে 3/5 অংশ, 3/5 অংশ যদি আমাদের 18,000 হয়, তাহলে আমরা ধরে নিলাম মোট বেতন হচ্ছে আমাদের 1। ধরে নিলাম কি? মোট বেতন 1। তাহলে 1 অংশ হচ্ছে আমাদের কত হবে? এই যে 18,000, এই যে 18,000 আমরা লিখলাম, ভগ্নাংশের নিচে যদি 1 বসে, তাহলে ভগ্নাংশ উল্টে গুণ হয়। ভগ্নাংশ কি হয়? উল্টে গুণ হয়। তাহলে 3 6 18, 6,000 গুণ 5, অর্থাৎ 30,000 টাকা। কত টাকা?
30,000 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 30,000 কোথায়? অপশন ঘতে আছে। তাহলে মোট বেতনের পরিমাণ 30,000 টাকা। মোট বেতন কত? 30,000 টাকা। এরপর দেখো রক্ষিত আয় বিবরণীর মূল উদ্দেশ্য কি? তাহলে রক্ষিত আয় বিবরণী বা সংরক্ষিত আয় বিবরণী বা কি সংরক্ষিত আয় বিবরণী, এটা কেন করা হয়? সংরক্ষিত আয় বিবরণী কেন করা হয় বলতো? সংরক্ষিত আয় বিবরণী বা রক্ষিত আয় বিবরণী হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে করা হয়। তাহলে এটা কিসের জন্য করা হয় বলতে হচ্ছে তহবিল বন্টন, আয় বন্টন, মুনাফা বন্টন, লভ্যাংশ বন্টন। তাহলে এই যে সংরক্ষিত আয় বিবরণী মালিকানা সত্ত্বের পরিবর্তে আমরা করি এবং লভ্যাংশ বন্টনের জন্য করা হয়। কিসের জন্য করা হয়? লভ্যাংশ বন্টনের জন্য করা হয়। কিসের জন্য করা হয়? লভ্যাংশ বন্টনের জন্য। এরপরে দেখো বলছে অন্তদায় কোনটি? অন্তদায় সবসময় মালিকের মূলধন হবে এবং মূলধনের সাথে যেগুলো যে অংশ থাকে বা যেগুলো যোগ হয় সেগুলো যাবে। তাহলে দেখো যে ঋণপত্র প্রদেয় হিসাব জমা অতিরিক্ত এই সবগুলো হচ্ছে আমাদের কি এক প্রকার দায়। আর এই যে সঞ্চিতি হচ্ছে আমাদের কি হয় বলতো? সঞ্চিতি হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের একটা অংশ। তাহলে এই যে মালিকানা সত্ত্বের যেটা অংশ সেটাই হচ্ছে আমাদের কি হবে? অন্তর্দায়। সেটাই হচ্ছে আমাদের অন্তর্দায়। এরপরে কোনটি চলতি দায় দেখো তো? মূলধন, বন্ধক ঋণ, এটা হচ্ছে আমাদের অন্তর্দায়। অন্তর্দায়। ওকে। এরপরে দেখো বন্ধকি ঋণ, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। এটা কি? দীর্ঘমেয়াদী দায়। এবার হচ্ছে বন্ধকবিহীন ঋণ, এটাও দীর্ঘমেয়াদী দায়। আর এই যে দাবিহীন লভ্যাংশ, নির্দাবিকৃত লভ্যাংশ, এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের চলতি দায়। এগুলো হচ্ছে আমাদের চলতি দায়। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের ঘ। এরপরে হিসাব বছরের শেষে লভ্যাংশ ঘোষণা করা হলে কোম্পানির আর্থিক বিবরণীতে কি প্রভাব পড়ে? তাহলে লভ্যাংশ হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে যেহেতু উত্তোলনের সুযোগ নেই, কোম্পানি কি করে? একটা নির্দিষ্ট সময় পর লভ্যাংশ দেয়। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি যখন লভ্যাংশ দেয় তখন তাদের সংরক্ষিত আয় কমে। তাদের কি হয়? লভ্যাংশ ঘোষণা করা হলে সংরক্ষিত আয় কমে। কি কমে? সংরক্ষিত আয় কমে। যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে আমরা সংরক্ষিত আয় বিবরণী করি এবং সংরক্ষিত আয় কমে যায় যেহেতু লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, মানে প্রদান করা হবে। অগ্নি পরীক্ষার আর কি নাম আছে? এসিড টেস্ট আছে। কি আছে? অ্যাসিড টেস্ট অনুপাত। আর কি নাম আছে? আর কি আছে? তড়িৎ অনুপাত। তাহলে কুইক অনুপাত। এরপর আর কি আছে? কুইক অনুপাত। তাহলে এইগুলোর আদর্শ মান হচ্ছে মূলত 1:1। এগুলোর আদর্শ মান মূলত কত? 1:1। এরপরে কার্যকরী মূলধনের সূত্র কত বা কোনটি? কার্যকরী মূলধনের সূত্র কোনটি? তাহলে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ মাইনাস দীর্ঘমেয়াদী দায় হচ্ছে না, মোট দায় হচ্ছে না, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের গ। অ্যান্সার কি আমাদের? গ। এরপরে দেখো বলছে চলতি অনুপাত 3:1 এবং চলতি সম্পত্তি 18,000 হলে চলতি দায় কত? তাহলে দেখো চলতি সম্পদ হচ্ছে 18,000, যেটা অনুপাতে আছে 3, এবং আমাদের চলতি দায় বলতেছে 1 অংশ। তাহলে দেখো 18,000 আমরা যদি চলতি দায় বের করতে চাই, তাহলে আমাদের যে চলতি সম্পদ আছে 18,000 সেটাকে আমরা 3 দিয়ে ভাগ করব এবং কত দিয়ে গুণ করব? এই যে 1 দিয়ে গুণ করব, কারণ এটা দায়ের অংশ, আর এটা সম্পদের অংশ। ওকে, তাহলে আমার দায় হচ্ছে কত? 1। তাহলে 18,000 ভাগ 3 হচ্ছে আমাদের 6,000 টাকা। কত টাকা? 6,000 টাকা। তাহলে 6,000 হচ্ছে আমাদের দায়ের পরিমাণ। আমাদের দায়ের পরিমাণ কত? 6,000। এরপরে বলতেছে মোট চলতি সম্পদ 5 লক্ষ। চলতি দায় আছে দেখো 2 লক্ষ টাকা, মজুত পণ্য আছে 1 লক্ষ টাকা এবং অগ্রিম খরচ আছে 20,000। তড়িৎ অনুপাত কত? তাই তড়িৎ অনুপাতের ক্ষেত্রে আমাদের কি হয়? তড়িৎ অনুপাতের ক্ষেত্রে আমাদের চলতি সম্পদের মধ্যে মজুত পণ্য এবং অগ্রিম খরচ যদি থাকে সেটা বাদ যায়। তাহলে এই যে আমাদের তড়িৎ সম্পদ কোনটা? তড়িৎ সম্পদ হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে, তড়িৎ সম্পদ দেওয়া আছে আমাদের মোট চলতি সম্পদ হচ্ছে 5 লক্ষ। সেটা থেকে আমরা কি বাদ দিব? আমাদের মজুত পণ্য এটা বাদ দিব এবং অগ্রিম খরচ বাদ দিব। তাহলে 1 লক্ষ এবং 20,000 এই দুইটা অংশ আমরা বাদ দিব। কি করব? বাদ দিব। তাহলে কত আসতেছে? 3,80,000 হচ্ছে আমাদের তড়িৎ সম্পদ। 3,80,000 আমাদের কি? তড়িৎ সম্পদ। তাহলে তড়িৎ অনুপাত কি হবে? তড়িৎ সম্পদ হচ্ছে 3,80,000 ডিভাইডেড বাই আমাদের চলতি দায়। কই আছে চলতি দায়? দেখো তো কোথায় আছে চলতি দায়? আছে আমাদের 2 লক্ষ। অর্থাৎ আমাদের এই প্রশ্নে কোনো ব্যাংক জমা অতিরিক্ত নাই। ব্যাংক জমা অতিরিক্ত থাকলে আমরা চলতি দায় থেকে মাইনাস করতাম। তাহলে এখানে চলতি দায় দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। এখানে কি করতে হবে? চলতি দায় দিয়ে ভাগ করতে হবে। এখন করো ক্যালকুলেটরে করো। 3,80,000 ভাগ হচ্ছে 2 লক্ষ। 3,80,000 ভাগ 2 লক্ষ অর্থাৎ 1.90। 1.90:1। 1.90:1 অর্থাৎ অ্যান্সার হচ্ছে গ। আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ। এরপরে
এরপর হচ্ছে সাবা কোম্পানির নগদ তহবিল 20,000 টাকা, মজুদ পণ্য আছে 40,000, মজুদ পণ্য কত আছে 40,000, প্রদেয় নোট আছে 20,000 টাকা, প্রদেয় বন্ড আছে, প্রাপ্য হিসাব আছে, চলতি মূলধনের অনুপাত কত। দেখো এই জিনিসটা খেয়াল করতে হবে, চলতি মূলধনের অনুপাত, চলতি সম্পদ বা চলতি অনুপাত এই ধরনের কথা বলে নাই, বলছে চলতি মূলধনের অনুপাত। তাহলে আমাদের এইটার সম্পর্ক হচ্ছে চলতি মূলধনের সাথে চলতি দায়। এটার সম্পর্কটা কি, চলতি মূলধনের সাথে চলতি দায়ের সম্পর্ক, চলতি মূলধনের সাথে চলতি দায়ের সম্পর্ক, চলতি দায়ের সম্পর্ক। তাহলে চলতি মূলধন আগে বের করো, সম্পর্ক। ওকে, তাহলে আগে চলতি মূলধন বের করো। কি বের করবা, চলতি মূলধন কি, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। এখন এখানে চলতি সম্পদ কি আছে দেখো, চলতি সম্পদ আছে নগদ তহবিল 20,000, মজুদ পণ্য 40,000 এবং প্রাপ্য হিসাব হচ্ছে 20,000। কি আছে তাহলে 20 যোগ 40 যোগ হচ্ছে আমাদের কি, প্রাপ্য হিসাব আছে 20,000। তাহলে এই তিনটা আমরা যোগ করব, এবং বিয়োগ করব কি আমাদের দেখো চলতি দায় কি আছে, প্রদেয় নোট আছে, কি আছে প্রদেয় নোট আছে 20,000, প্রদেয় বন্ড তো আমাদের স্থায়ী দায়, তাহলে এইটা আমাদের লাগবে না, তাহলে আমাদের একটাই আছে, তাহলে 20,000 মাইনাস, তাহলে 80 মাইনাস 20, প্রত্যেকটার ক্ষেত্রে আমি 3টা শূন্য বাদ দিয়ে নিয়েছিলাম, তাহলে 60, এর সাথে আমি 3টা শূন্য যোগ করে দিব, তাহলে 60,000 হচ্ছে আমাদের চলতি মূলধন, 60,000 আমাদের কি চলতি মূলধন। আর চলতি দায় দেখতে পাচ্ছি শুধুমাত্র 20,000, চলতি দায় কত, চলতি দায় শুধুমাত্র 20,000, তাহলে চলতি মূলধনের সাথে যদি চলতি দায়ের সম্পর্ক আমরা বের করতে চাই, তাহলে চলতি মূলধন হয়েছে 60,000, কত বের হয়েছে 60,000 ডিভাইডেড বাই এই যে 20,000, 60,000 ডিভাইডেড বাই 20,000, তাহলে কত আসতেছে দেখো 3:1, তাহলে অ্যান্সার হচ্ছে 3:1, কারণ কি চলতি মূলধনের অনুপাত বের করতে বলছে, তাহলে অ্যান্সার হচ্ছে 3:1, অ্যান্সার কি 3:1। ওকে, এরপরে 64 দেখো মূলধন গিয়ারিং অনুপাত হলো, মূলধন গিয়ারিং অনুপাত হচ্ছে আমাদের একটা সচ্ছলতার অনুপাত, অর্থাৎ এই যে মূলধন গিয়ারিং অনুপাত এটা কোন অনুপাতের অন্তর্ভুক্ত, এটা মূলত আমাদের সচ্ছলতার অনুপাতের অন্তর্ভুক্ত। এটা আমাদের কিসের অন্তর্ভুক্ত, সচ্ছলতার অনুপাতের অন্তর্ভুক্ত। মোট লাভ অনুপাত দ্বারা কি যাচাই করা হয়, মোট লাভ অনুপাত দ্বারা আমরা মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করি। কি যাচাই করি, মুনাফা অর্জন ক্ষমতা। কি যাচাই করি, মুনাফা অর্জন ক্ষমতা। এরপরে নিট বিক্রয় 84,000 টাকা, মোট লাভ 21,000 টাকা, পরিচালন ব্যয় 4,200 টাকা, নিট লাভের হার কত। তাহলে নিট লাভ হারের সূত্র কি, নিট লাভের হারের সূত্র কি, নিট লাভ বাই নিট বিক্রয় গুণ 100। এখন দেখো এই প্রশ্নে নিট বিক্রয় দেওয়া আছে, তাই না, নিট বিক্রয় দেওয়া আছে কত 84,000, তাহলে 84,000 আমরা দিয়ে ফেললাম, এবং উপরে দেখো নিট লাভ লাগবে, কিন্তু নিট লাভ কি দেওয়া আছে, দেওয়া নাই, তাহলে নিট লাভ আমরা বের করে আনি। নিট লাভ কিভাবে বের করতে পারি, এখানে দেখো মোট লাভ আছে 21,000, মোট লাভ আছে কত 21,000, এইটা থেকে যদি আমরা পরিচালন ব্যয়টা বাদ দিই তাহলে আমরা নিট লাভ পাবো না, তাহলে 4,200 হচ্ছে আমাদের মাইনাস করতে হবে, তাহলে 21,000 মাইনাস 4,200, 21,000 মাইনাস 4,200, তাহলে দেখো আমাদের 16,800 আসতেছে, কত আসতেছে 16,800, তাহলে 16,800 আমাদের উপরে যাবে, 16,800 আমাদের উপরে যাবে। এই 16,800 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 84,000 গুণ হচ্ছে 100, গুণ হচ্ছে আমাদের 100, তাহলে 20% হচ্ছে আমাদের নিট লাভের হার। নিট লাভের হার কত 20% হচ্ছে আমাদের নিট লাভের হার। এরপরে চলে যাই আমরা সেই 67, কোনটি সচ্ছলতার ক্ষমতা যাচাইয়ের অনুপাত, কোনটি সচ্ছলতার ক্ষমতা যাচাই করে, তাহলে কোন অনুপাতটা সচ্ছলতার ক্ষমতা যাচাই করে, সেটা হচ্ছে আমাদের দায় মালিকানা অনুপাত। এখানে দেখো মুনাফা, এটা হচ্ছে আমাদের মুনাফা লভ্যতা বা হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা নির্দেশ করে, তরল অনুপাত আমাদের কি নির্দেশ করে, তারল্য নির্দেশ করে, তাহলে আমাদের দায় মালিকানা অনুপাত মূলত হচ্ছে সচ্ছলতা যাচাইয়ের অনুপাত, দায় মালিকানা অনুপাত, তাহলে অ্যান্সার হচ্ছে গ। এরপর 68 আসো মজুদ আবর্তন অনুপাত, কোন ধরনের অনুপাত, মজুদ আবর্তন আমরা হচ্ছে পরিচালন দক্ষতা যাচাই করি, যে কত দ্রুত আমরা মজুদ পণ্যটাকে শেষ করতে পারতেছি বা বছরে কতবার মজুদটার আবর্তন ঘটতেছে, সেটা হচ্ছে আমাদের পরিচালন দক্ষতাকে প্রকাশ করে। কি প্রকাশ করে, পরিচালন দক্ষতা। এরপরে দীর্ঘমেয়াদী দায় ও মালিকানা তহবিলের সমষ্টি কি, তাহলে দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা তহবিল এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা মূলত পাই বিনিয়োজিত মূলধন। কি পাই, বিনিয়োজিত মূলধন পাই। এরপরে দেখো দরপত্র বিবরণী সম্পর্কে কোন বিবৃতি সঠিক, দরপত্র বিবরণী কি, তোমরা ইংরেজিতে অনেক সময় টেন্ডারের নাম শুনছো, তাই না, এই দরপত্র ইংরেজি হচ্ছে টেন্ডার, অর্থাৎ যখন কোনো সরকারি কাজে এই বিষয়গুলো বেশি হয়, যেমন বিশ্ববিদ্যালয়ের কাজগুলো বা সরকারি কাজগুলোতে কি হয়, দরপত্র আহ্বান করা হয়, অর্থাৎ যারা কাজ করতে আগ্রহী তারা এই কাজটা
মানে কাজের বিবরণ দিয়ে যে কর্তৃপক্ষ আছে তারা প্রকাশ করে, এবং যারা কাজ করতে আগ্রহী তারা তাদের মূল্য বা কোটেশনটা দেয় যে আমি এই কাজগুলো এত দামের মধ্যে এতদিনের মধ্যে করতে পারবো। তাহলে যারা টেন্ডার নেয় বা যারা হচ্ছে দরপত্র প্রদান করে তাদের সেই কথাটাই হবে সত্য আমাদের। তাহলে দরপত্র বিবরণী মানে কি, যারা কাজ করতে আগ্রহী তারা বা ঠিকাদার যারা আছে তারা কি করে, যে মূল্যটা দিয়ে আবেদন করে সেটাই হচ্ছে দরপত্র বিবরণী। তাহলে বলছে এটি বিজ্ঞপ্তি যার মাধ্যমে পণ্য সরবরাহের ব্যয় জানতে চাওয়া হয় না। গ্রাহক কর্তৃক নির্ণীত একটি মূল্য বিবরণী, এটাও না। দরপত্র বিবরণী একটি বিজ্ঞপ্তি যার মাধ্যমে ঠিকাদার পণ্যের ব্যয় জানতে চায় না, বরং তিনি হচ্ছে মূল্য প্রদান করে। তাহলে হচ্ছে দরপত্র বিবরণী ঠিকাদার কর্তৃক নির্ণীত একটি মূল্য বিবরণী। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। অ্যান্সার কি আমাদের ঘ। অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। এই প্রশ্নের অ্যান্সার কি ঘ। এরপরে নিচের কোনটি অনার্থিক সুবিধা? আর্থিক কোনগুলো, যেগুলো তোমাকে নগদ টাকা দেওয়া হয়। অনার্থিক কোনগুলো, যেগুলো তুমি সুবিধা নিতে পারবা কিন্তু টাকা নিতে পারবে না। তাহলে এই যে বাড়ি ভাড়া, ভাতা মানেই হচ্ছে নগদ টাকা। তারপর দেখো কোনটি অনার্থিক? অনার্থিক মানে কি, আর্থিক সুবিধা নয়। যাতায়াত ভাতা হচ্ছে আমাদের আর্থিক। তারপরে আনুতোষিক, এই তিনটাই হচ্ছে আমাদের আর্থিক। এই তিনটাই আমাদের কি আর্থিক। তাহলে এই তিনটা হচ্ছে না আমাদের চিকিৎসা সুবিধার ক্ষেত্রে কি তুমি হাসপাতাল যে বলতে পারবা আমার হচ্ছে টাকা দেন আমি বাইরে থেকে চিকিৎসা করবো, এইটা তুমি পারবা না। তাহলে কোম্পানি যদি চিকিৎসা সুবিধা দেয় সেটাকে আমরা বলবো অনার্থিক। এটাকে আমরা কি বলবো? অনার্থিক সুবিধা। তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো নিচের কোন সূত্রটি প্রমাণ উৎপাদন নির্দেশ করে? তাহলে প্রমাণ উৎপাদন নির্ণয়ের সূত্র হচ্ছে কার্যঘণ্টা গুণ ঘণ্টা প্রতি প্রমাণ উৎপাদন একক। কার্যঘণ্টা গুণ ঘণ্টা প্রতি প্রমাণ উৎপাদন একক, যেটা আমরা অপশন কতেই পেয়ে যাচ্ছি। তাহলে অ্যান্সার কি আমাদের কার্যঘণ্টা গুণ ঘণ্টা প্রতি প্রমাণ উৎপাদন একক, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের ক। অ্যান্সার আমাদের ক। এরপরে বলছে কোনো কর্মচারীর মাসিক মূল মজুরি হচ্ছে 10,000 টাকা। মাসিক মূল মজুরি কত? 10,000 টাকা। ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির দ্বিগুণ। আচ্ছা, আমাদের মাসিক মূল মজুরি আমরা 10,000 পেয়েছি, স্বাভাবিক মাসিক কর্মঘণ্টা 200 ঘন্টা, অর্থাৎ 200 ঘন্টায় হচ্ছে আমাদের 10,000 টাকা। তাহলে আমাদের ঘন্টা প্রতি আমাদের মূল মজুরি মূল মজুরি যদি আমরা ঘন্টা প্রতি বের করতে চাই, ঘন্টা প্রতি মূল মজুরি কত? দেখো ঘন্টা প্রতি মূল মজুরি হচ্ছে আমাদের 10,000 ভাগ 200 ঘন্টা, 10,000 ভাগ 200 ঘন্টা, তার মানে 50 টাকা হচ্ছে আমাদের ঘন্টা প্রতি মূল মজুরি। এখন ওভারটাইম মজুরি কত? ওভারটাইম মজুরি হচ্ছে স্বাভাবিক মজুরির দ্বিগুণ। তাহলে ওভারটাইম মজুরি কত? ওভারটাইম মজুরি, তাহলে স্বাভাবিক মজুরির দ্বিগুণ। স্বাভাবিক মজুরি কত বের করছি? 50 গুণ 2, অর্থাৎ 100 টাকা হচ্ছে আমাদের কি 100 টাকা হচ্ছে আমাদের কি ওভারটাইম মজুরি। এখন বলছে ওভারটাইম মজুরির হার কত? ওভারটাইম মজুরির হার আমরা বের করে ফেলছি 50 গুণ 2, অর্থাৎ 100 টাকা। কত টাকা? 100 টাকা। 100 টাকা আমাদের অ্যান্সার। ওকে, এরপরে দেখো প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান মূল বেতনের 10%, নিয়োগকর্তার দান হচ্ছে 15%। তাহলে কর্মী 10% দেয় এবং যিনি নিয়োগকর্তা বা অফিস থেকে 5% দেওয়া হয়। এখন বলছে কর্তনের দিকে মূল বেতনের শতকরা কত অংশ লিখতে হবে বা কত টাকা লিখতে হবে? তাহলে এই দুইটার যোগফল আমাদেরকে লিখতে হবে। এই দুইটার যোগফল কত? 10 যোগ 5 = 15%। কত পার্সেন্ট? 15% আমাদেরকে লিখতে হবে কর্তনের অংশ। তাহলে ক হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? ক। ক হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে বলছে 74-এ স্বাভাবিক কর্মঘণ্টা 48 ঘন্টা, মোট কর্মঘণ্টা হচ্ছে 60 ঘন্টা, অর্থাৎ 12 ঘন্টা আমাদের ওভারটাইম। 12 ঘন্টা কি? 12 ঘন্টা হচ্ছে ওভারটাইম। 12 ঘন্টা আমাদের কি ওভারটাইম, অর্থাৎ অতিরিক্ত সময় হচ্ছে 12 ঘন্টা। অতিরিক্ত সময়ের মজুরি ঘন্টা প্রতি 20 টাকা, যা স্বাভাবিক মজুরির দ্বিগুণ। স্বাভাবিক সময়ের মজুরি কত? তাহলে দেখো 20 টাকা হচ্ছে স্বাভাবিক মজুরির দ্বিগুণ। তাহলে স্বাভাবিক মজুরি কত? স্বাভাবিক মজুরি হচ্ছে এই যে 20। স্বাভাবিক মজুরি হচ্ছে আমাদের কি এই যে 20 ভাগ 2, অর্থাৎ 10 টাকা। অর্থাৎ কত টাকা? 10 টাকা হচ্ছে স্বাভাবিক মজুরির হার। এখন স্বাভাবিক কত ঘন্টা কাজ করছে? 48 ঘন্টা। স্বাভাবিক কত ঘন্টা কাজ করছে? 48 ঘন্টা। কত মজুরি কত? 10 টাকা। তাহলে 48 গুণ 10, অর্থাৎ 480 টাকা। কত টাকা? 480 টাকা হচ্ছে স্বাভাবিক সময়ের মজুরির পরিমাণ, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ক। অ্যান্সার আমাদের কি? ক। এরপরে 75 উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য কি? ব্যয় নির্ণয় করা। দেখো লিপিবদ্ধকরণ করা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের কোনো উদ্দেশ্য না। তাহলে এইটা আমাদের হবে না। এবং ব্যয় নিয়ন্ত্রণ 1 ও 3, তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কোনটা? 1 ও 3। এরপরে বলছে রূপান্তর ব্যয়ের উপাদান কোনটি? তাহলে রূপান্তর ব্যয় হচ্ছে আমাদের কাঁচামালকে আমাদের যে ফিনিশ বা চূড়ান্ত পণ্যে রূপান্তর করার জন্য যে ব্যয়। তাহলে কাঁচামাল যেহেতু নিজেই কাঁচামাল, তাহলে এটা আমাদের আসবে না, প্রত্যক্ষ শ্রম আসবে এবং কারখানা উপরিব্যয় আসবে। তাহলে 2 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? 2 ও
3। 77-এ যাব, কোনটি কারখানা উপরিব্যয়? কোনটি কারখানা উপরিব্যয়? কারখানা ভাড়া, আসবাবপত্র মেরামত, পরোক্ষ কাঁচামাল। তাহলে দেখো কারখানার ভাড়া আমাদের কারখানা উপরিব্যয়ের মধ্যে যাবে, আসবাবপত্র মেরামত আমাদের আসবে না, পরোক্ষ কাঁচামাল আমাদের আসবে। তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের কারখানা উপরিব্যয়। আমাদের কারখানা উপরিব্যয় কোনটা? 1 ও 3। এরপর হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে অফিস ভাড়া, আসবাবপত্রের অবচয়, ছাপা ও মনিহারি। ছাপা মানে কি? ছাপা মানে হচ্ছে প্রিন্ট করার খরচ। তাহলে 1, 2, 3ই হচ্ছে আমাদের অ্যান্সার। 1, 2 ও 3 তিনটাই হচ্ছে আমাদের অফিস ও প্রশাসনিক ব্যয়ের মধ্যে যাবে। এর বলছে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মজুত পণ্যকে কয় ভাগে ভাগ করা হয়? তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের মজুত পণ্যকে মূলত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 3 ভাগে। এবং কি কি বলছে? হচ্ছে চলতি কার্য, একটা হচ্ছে চলতি কার্য পণ্য বা চলতি কার্য। প্রথমটা কি? চলতি কার্যের মজুত, চলতি কার্যের মজুত। আর একটা কি? আরেকটা হচ্ছে আমাদের সমাপনী কার্যের মজুত, সমাপনী কার্যের মজুত। আরেকটা কি? আরেকটা হচ্ছে আংশিক উৎপাদিত পণ্য, আংশিক কার্য, আংশিক কার্যের মজুত বা আংশিক উৎপাদিত পণ্য। এই তিনটা। তাহলে অ্যান্সার হচ্ছে 3 ভাগে। অ্যান্সার কি আমাদের? 3 ভাগে। এরপরে বলছে উৎপাদন প্রক্রিয়া। উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য যে পরিমাণ মাল সর্বদা রাখা আবশ্যক তাকে আমরা কি বলি? তাহলে যে পরিমাণ পণ্য আমাদেরকে সর্বনিম্ন আকারে রাখতে হবে সেটাকে আমরা বলি নিরাপত্তা মজুত। সেটাকে আমরা কি বলি? নিরাপত্তা মজুত। সেটাকে আমরা কি বলি? নিরাপত্তা মজুত। অর্থাৎ অ্যান্সার হচ্ছে ঘ। এবার প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস ইস্যু মাইনাস সমাপনী মজুদ, এই সমীকরণের মাধ্যমে কি নির্ণয় করা যায়? এই সমীকরণের মাধ্যমে আমরা মূলত দেখো প্রারম্ভিক মজুদ যেটা ছিল সেটার সাথে কতটুকু ক্রয় করছি, এরপরে কতটুকু বিক্রয় করছি, এরপরে সমাপনী মজুদও বাদ দিয়েছি, অর্থাৎ সবগুলো যোগ বিয়োগ করা শেষ। এরপরেও যদি কোনো মজুদ থাকে সেটাকে আমরা বলবো অতিরিক্ত বা বাড়তি মজুদ। সেটাকে আমরা কি বলবো? অতিরিক্ত বা বাড়তি মজুদ। এটাকে আমরা কি বলবো? অতিরিক্ত বা বাড়তি মজুদ। অতিরিক্ত মজুদ বা বাড়তি মজুদ। কি বলবো? অতিরিক্ত মজুদ বা বাড়তি মজুদ। তাহলে অ্যান্সার ঘ। এবার মজুদ সংরক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতি কোনটি? তাহলে মজুদ সংরক্ষণের বা মজুদ হিসাব রক্ষণের পদ্ধতি আছে 2টা, একটা কালান্তিক পদ্ধতি আর একটা অবিরত পদ্ধতি। অবিরত পদ্ধতিতে প্রত্যেকবার ক্রয় বিক্রয়ের সাথে মজুত পণ্য লিপিবদ্ধ হয় এবং এইটাকে আমরা বলছি বৈজ্ঞানিক পদ্ধতি। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি কোনটা? অবিরত পদ্ধতি। অবিরত বা নিত্য মজুত পদ্ধতি। কোন পদ্ধতি? অবিরত বা নিত্য। এটার আরেক নাম হচ্ছে অবিরত। এটার আরেক নাম কি? অবিরত। অবিরত পদ্ধতি। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ক। অ্যান্সার আমাদের কি? অ্যান্সার হচ্ছে আমাদের ক। এরপরে বলতেছে কালান্তিক মজুদ অবস্থায় কখন সমাপনী মজুদের মূল্য জানা যায়? মাত্রই বলছিলাম 2টা পদ্ধতি, একটা কালান্তিক একটা অবিরত। তাহলে এই কালান্তিক পদ্ধতিতে আমরা সবসময় হিসাব রাখি না, বছর শেষে গণনা করি। বছর শেষে কি করি? গণনা করি। তাহলে এইটাই শুধুমাত্র আমরা বছর শেষে বা হিসাবকালের শেষে মজুদ পণ্যের পরিমাণ জানতে পারি। তাহলে গোয়া হচ্ছে আমাদের অ্যান্সার। অবিরত মজুদ পদ্ধতিতে ধারে বিক্রয়ের ফলে প্রভাবিত হয়। তাহলে অবিরত মজুদ পদ্ধতিতে বিক্রয়ের ফলে যেমন আমাদের প্রাপ্য হিসাব এবং বিক্রয় তো হবেই, ধারে বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাব এবং বিক্রয় যাবে, পাশাপাশি আমাদেরকে মজুদ পণ্য ক্রেডিট করতে হয়, পাশাপাশি কি করতে হয়? মজুদ পণ্য ক্রেডিট করতে হয়। তাহলে প্রাপ্য হিসাব প্রভাবিত হয়, বিক্রয় প্রভাবিত হয় এবং মজুদ পণ্য ক্রেডিট করতে হয়। তাহলে সবগুলোই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কি? সবগুলো। এরপরে বলতেছে এফওবি শিপিং পয়েন্ট দ্বারা কি বোঝায়? তাহলে এফওবি শিপিং পয়েন্ট মানে কি? ক্রেতা, যিনি ক্রেতা আছে, আমি বিক্রেতা হলে আমি পরিবহন অফিসের কাছে গিয়ে আমার মালিকানা শেষ, অর্থাৎ ওইখান থেকে যে বহনটা খরচটা হবে সেটা হচ্ছে কে বহন করবে? ক্রেতা বহন করবে। অর্থাৎ ক্রেতার নিকট এটা হচ্ছে একটা আন্তঃপরিবহন, মানে ক্রেতার দিকে আসতেছে, অর্থাৎ আন্তঃপরিবহন, নিজের দিকে আসাকে আমরা বলি আন্তঃপরিবহন। তাহলে ক্রেতার জন্য এটা হচ্ছে একটা আন্তঃপরিবহন ব্যয়। তাহলে এফওবি শিপিং পয়েন্ট কি? একটা আন্তঃপরিবহন ব্যয় এবং এটা বহন করবে ক্রেতা। এটা হচ্ছে আন্তঃবহন ব্যয়, ক্রেতা বহন করবে। অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। এরপরে 86তে আসো এফওবি এর পূর্ণরূপ কি? এফওবি এর পূর্ণরূপ হচ্ছে ফ্রি অন বোর্ড। তাহলে বিলের কারণে হচ্ছে না, ফ্রি অন বোর্ড, এটা ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে খ। প্রত্যেকটা স্পেলিং আমাদেরকে চেক করতে হবে। তাহলে খ হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 14 জুলাই 2014 তারিখে ধারে বিক্রয় 750 টাকা, শর্ত আছে 2/10 নিট 30। 16 জুলাই তারিখে 50 টাকার পণ্য ফেরত আসছে, তার মানে এটা আমাদেরকে বিয়োগ করতে হবে। 23 জুলাই 2014 তারিখে প্রাপ্য হিসাব হতে কত টাকা পাওয়া যাবে? তাহলে শর্ত ছিল আমরা বিক্রি করছি 14 জুলাই, শর্ত ছিল 10 দিনের মধ্যে যদি দেওয়া হয় তাহলে 2%, এই 2% বাট্টা পাবে 10 দিনে, তাই তো? তাহলে 10 দিনে দিলে 2% বাট্টা পাবে। 10 দিনের মধ্যে দিছে কিনা? 10 দিনের মধ্যে দেখো 14 জুলাই বিক্রি করছি, 23 জুলাই থেকে কত টাকা পাওয়া যাবে? 23 জুলাই হচ্ছে বাট্টা সময়ের মধ্যে। এখন এই যে 750 টাকা, 750 টাকা এবং বিক্রি করছিলাম এবং সেখান থেকে পণ্য ফেরত আসছে হচ্ছে 50 টাকা, তাহলে আমাদের নিট বিক্রয় কত? নিট বিক্রয় হচ্ছে 700 টাকা। এটা হচ্ছে আমাদের নিট বিক্রয়, এটা হচ্ছে নিট বিক্রয়। এখন এই নিট বিক্রয়ের উপর 2% বাট্টা তাদেরকে দিতে হবে। তাহলে আমাদের বাট্টা কত? বাট্টা বের করো। বাট্টা হচ্ছে 700 গুণ 2%, অর্থাৎ 14 টাকা। তাহলে কত টাকা পাওয়া যাবে? তাহলে প্রাপ্ত টাকা হচ্ছে
প্রাপ্ত টাকা হচ্ছে 700 মাইনাস 14, 700 মাইনাস 14 অর্থাৎ 686 টাকা। কত টাকা? 686 টাকা আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে খ। অ্যান্সার হচ্ছে কি? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। তাহলে 686 টাকা আমাদের অ্যান্সার। এরপরে 88তে আসো, নিচের কোনটি বিন কার্ডে অন্তর্ভুক্ত হয় না? নিচের কোনটি বিন কার্ডে অন্তর্ভুক্ত হয় না? তাহলে মালের আগমন, নির্গমন এবং পরিমাণ সব কিছুই বিন কার্ডে দেওয়া থাকে, শুধুমাত্র মালের মূল্য বা দর দেওয়া থাকে না। কি থাকে না? মালের দর বা মূল্য এটা থাকে না। তাহলে অ্যান্সার আমাদের গ। এরপরে হচ্ছে ক্রয় অধিযাচন পত্র কে প্রস্তুত করে? তাহলে ক্রয় অধিযাচন মানে কি? কতটুকু পণ্য ক্রয় করতে হবে সেইটার একটা বিবরণী। তাহলে এই ক্রয় অধিযাচন পত্র কে প্রস্তুত করে? এটা সাধারণত করে গুদামরক্ষক বা ক্রয় ব্যবস্থাপক। কে করতে পারে? গুদামরক্ষক বা ক্রয় ব্যবস্থাপক। এখানে শুধু ব্যবস্থাপক আছে, এই জন্য নিচ্ছি না। যদি ক্রয় ব্যবস্থাপক থাকতো, যদি কে থাকতো? ক্রয় ব্যবস্থাপক থাকতো, ক্রয় ব্যবস্থাপক থাকলে আমরা সেইটা অ্যান্সার নিতে পারতাম। তাহলে কে করে? গুদামরক্ষক বা ক্রয় ব্যবস্থাপক। এরপরে বলতেছে হচ্ছে আমাদের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের প্রধান কাজ কোনটি? তাহলে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান মূলত আমাদের ব্যবস্থাপনা যারা আছে বা ব্যবস্থাপনা বা হচ্ছে ব্যবস্থাপক যারা আছে তাদেরকে তথ্য সরবরাহ করে। তাহলে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের কাজ কি? হিসাব বিজ্ঞানের কাজ হচ্ছে তথ্য সরবরাহ করা, কিন্তু ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের কাজ হচ্ছে ব্যবস্থাপককে তথ্য সরবরাহ করা। তাহলে ব্যবস্থাপনাকে তথ্য সরবরাহ করা হচ্ছে আমাদের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মূল কাজ। এরপর 91তে আসলো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী কারা? যেহেতু এটা ব্যবস্থাপনাকে তথ্য সরবরাহ করে, তাহলে এটা ব্যবস্থাপকরা ব্যবহার করবে। কারা ব্যবহার করবে? ব্যবস্থাপক যারা আছে তারা ব্যবহার করবে। তাহলে অ্যান্সার আমাদের গ। এরপরে বলছে বাজেট হলো ভবিষ্যৎ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। বাজেট কি? ভবিষ্যৎ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। বাজেট হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। অর্থাৎ অ্যান্সার আমাদের কতেই পেয়ে গেলাম। অ্যান্সার হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। বাজেট প্রস্তুতকরণ ব্যবস্থাপনার কোন ধরনের কাজের মধ্যে পড়ে? তাহলে বাজেট প্রস্তুতকরণ কোন ধরনের কাজের মধ্যে পড়ে? বলছে নিয়ন্ত্রণ, পেশনা, নির্দেশনা, পরিকল্পনা। তাহলে এটা কিসের মধ্যে পড়ে? পরিকল্পনা। যেহেতু এটা পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ, এটা হচ্ছে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। এর বলছে সাধারণত নিচের কোন বাজেটটি সর্বপ্রথম তৈরি করতে হয়? তাহলে সর্বপ্রথম তৈরি করতে হয় আমাদের সবসময় বিক্রয় বাজেট। কোন বাজেট? বিক্রয় বাজেট। এই বিক্রয় বাজেট হচ্ছে সব বাজেটের ভিত্তি। বাজেটের কি? বাজেটের ভিত্তি বা রাজা। বাজেটের ভিত্তি বা রাজা হচ্ছে বিক্রয় বাজেট। সব বাজেটের শুরুতে বিক্রয় বাজেট করতে হয়। বাজেটের ভিত্তি বা রাজা বলা হয় এটাকে। এরপরে বলছে যে পরিমাণ বিক্রয় করলে প্রতিষ্ঠানের লাভ বা লোকসান হয় না তাকে কি বলে? যে পরিমাণ বিক্রয় করলে প্রতিষ্ঠানের লাভ বা লোকসান কোনোটি হয় না সেটাকে আমরা বলি সমচ্ছেদ বিন্দু। সেটাকে আমরা কি বলি? সমচ্ছেদ বিন্দু বলি, বা বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট বলি। কি বলি? বিইপি বা ব্রেক ইভেন পয়েন্ট। কি বলি? ব্রেক ইভেন পয়েন্ট। ওকে, বিপি বা ব্রেক ইভেন পয়েন্ট। এরপরে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। এটা বিক্রয় থেকে যদি আমরা পরিবর্তনশীল ব্যয় বাদ দিই তাহলে আমরা কি পাই? কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ পাই। কি পাই? কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ পাই। কি পাই? কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম বা দত্তাংশ পাই। কি পাই? বা সিএম, কন্ট্রিবিউশন মার্জিন, দত্তাংশ পাই। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে দত্তাংশ। এরপরে একক প্রতি কন্ট্রিবিউশন 40 টাকা, একক প্রতি পরিবর্তনশীল খরচ হচ্ছে 15 টাকা এবং স্থায়ী খরচ 8 টাকা হলে বিক্রয় মূল্য কত? তাহলে আমাদের সূত্র কি? দেখো, সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়, মাইনাস কি? পরিবর্তনশীল ব্যয় ইকুয়াল টু হচ্ছে আমাদের দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন। ইকুয়াল টু কি? আমাদের কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন। আচ্ছা, তাহলে এখানে দেখো বিক্রয় মূল্য আমাদেরকে বের করতে বলছে। তাই কোশ্চেনটাই হচ্ছে বিক্রয় মূল্য। পরিবর্তনশীল ব্যয় কি দেওয়া আছে? পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 15 টাকা। আচ্ছা, সিএম কত দেওয়া আছে? দেখো, কন্ট্রিবিউশন দেওয়া আছে 40 টাকা। তাহলে আমরা কি করতে পারি? প্রশ্নবোধক চিহ্ন এখানে থাকলো, এই 15 ওই পাশে যায় কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে 40 যোগ 15, অর্থাৎ এই যে বিক্রয় মূল্য এটা হচ্ছে আমাদের 55 টাকা। এটা কত? 55 টাকা। এটা হচ্ছে আমাদের 55 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 55 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত ছিল? 55 টাকা। এইখানে স্থায়ী খরচ কোনো কাজে লাগে না। এরপরে 98তে আসে সময়ের সাথে সম্পর্কিত ব্যয়কে আমরা কি বলি? সময়ের সাথে সম্পর্কিত যে ব্যয় সেটাকে আমরা বলি কালীন ব্যয়। সময়ের সাথে সম্পর্কিত ব্যয়কে আমরা কি বলি? সময়ের সাথে সম্পর্কিত ব্যয়কে আমরা বলি কালীন ব্যয়। অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। অ্যান্সার কি আমাদের? ঘ। এরপরে বলতেছে একক প্রতি বিক্রয় মূল্য 250 টাকা। কত টাকা? 250 টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 200 টাকা। সমচ্ছেদ বিন্দু 1600 একক হলে স্থায়ী ব্যয় কত? তাহলে আমরা সমচ্ছেদ বিন্দুর একটা সূত্র আছে আমাদের, সমচ্ছেদ বিন্দু এককের সূত্র আছে আমাদের একটা। সমচ্ছেদ বিন্দু একক কি?
সমচ্ছেদ বিন্দু একক, সমচ্ছেদ বিন্দু এককের সূত্র আমাদের এটা। দেখো স্থায়ী ব্যয় উপরে কি যায়, স্থায়ী ব্যয় উপরে যে আমাদের স্থায়ী ব্যয়, নিচে হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য একক প্রতি বিক্রয় মূল্য আর কি, একক প্রতি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি কি পরিবর্তনশীল ব্যয়। এখন এখানে আমাদের সমচ্ছেদ বিন্দু দেওয়া আছে, কত দেওয়া আছে 1600 একক দেওয়া আছে, কত আছে 1600 একক দেওয়া আছে, ইকুয়াল টু স্থায়ী ব্যয় আমরা জানি না, স্থায়ী ব্যয় কি আমরা জানি, জানি না, স্থায়ী ব্যয় আমাদেরকে বের করতে বলছে, এটা কোশ্চেন মার্ক। ওকে, বিক্রয় মূল্য দেখো দেওয়া আছে 250 টাকা, কত টাকা 250 টাকা, পরিবর্তনশীল ব্যয় দেখো দেওয়া আছে 200 টাকা, কত টাকা 200 টাকা। এখন আবারও করো, বাদ দিয়ে আবারও করো, 1600 ইকুয়াল টু কোশ্চেন মার্ক ডিভাইডেড বাই কত 250 থেকে 200 বাদ দাও 50, তাহলে আমাদের কোশ্চেন মার্ক ওই পাশেই থাকলো, এই দুইটা আড়াআড়ি গুণ হবে, তাহলে 1600 গুণ কত 50, 1600 গুণ আমাদের 50, তাহলে কত হয় দেখো, তাহলে কোশ্চেন মার্কে কত হয় 1600 গুণ যদি আমরা 50 করি তাহলে কত হয়, 500 লং হচ্ছে আমাদের 80 আর 3টা শূন্য, তাহলে 80,000 টাকা হচ্ছে আমাদের স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় কত 80,000 টাকা, তাহলে 80,000 হচ্ছে আমাদের অ্যান্সার গ, 80,000 হচ্ছে আমাদের অ্যান্সার, 80,000 কি আমাদের অ্যান্সার। এরপরে দেখো 100তে আসি, ইভা কোম্পানি লিমিটেডের বিক্রয় 6,50,000 টাকা, কত টাকা 6,50,000 টাকা, স্থির ব্যয় 50,000 টাকা, স্থির ব্যয় কত 50,000 টাকা, তাহলে আমাদের ইভা কোম্পানি লিমিটেডের বিক্রয় 6,50,000, স্থির ব্যয় হচ্ছে 50,000 টাকা, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত 25% হলে মুনাফার পরিমাণ কত। তা দেখো স্থির ব্যয়, আমরা দেখো বিক্রয়ের উপর আমাদের কন্ট্রিবিউশন মার্জিন দেওয়া আছে, বিক্রয়ের উপর আমাদের কি আছে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত দেওয়া আছে 25%, কত আছে 25%, তাহলে আমরা আগে কন্ট্রিবিউশন মার্জিন বের করি, আমরা কি বের করব কন্ট্রিবিউশন মার্জিন, তাহলে সিএম ইকুয়াল টু কত, কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়াল টু 6,50,000, 6,50,000 গুণ 25%, গুণ কত দেওয়া আছে 25%, তাহলে 6,50,000 25% করো, 6,50,000 গুণ 25%, তাহলে আমরা কি পাচ্ছি সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন পাচ্ছি 1,62,500, 1,62,500 হচ্ছে আমাদের মোট কন্ট্রিবিউশন মার্জিন। ওকে, আমাদেরকে কি বের করতে বলছে, আমাদেরকে মুনাফা বের করতে বলছে, তাহলে মুনাফার সূত্র হচ্ছে মুনাফার একটা বিকল্প সূত্র হচ্ছে আমাদের সিএম মাইনাস স্থায়ী ব্যয়, মাইনাস কি স্থায়ী ব্যয়, সিএম মাইনাস স্থায়ী ব্যয়। ওকে, তাহলে সিএম কত বের করছে 1,62,500, লেখো 1,62,500 মাইনাস স্থায়ী ব্যয় কত দেওয়া আছে 50,000, মাইনাস করো 50,000 মাইনাস করো, তাহলে কত আসতেছে 1,12,500, 1,12,500 হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ, তাহলে 1,12,500 অপশন কতে আছে, অ্যান্সার অপশন ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 100টা গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করলাম হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য। আশা করি এই 100টা এমসিকিউ এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে ক্লাস করেছো তোমরা বুঝতে সক্ষম হয়েছো, প্রত্যেকটা বিষয় আমাদের প্রত্যেকটা অধ্যায়ের সাথে রিলেটেড ছিল। তোমরা আশা করি এই এমসিকিউগুলো যারা করবা তোমাদের অধ্যায় ভিত্তিক টপিক ক্লিয়ারের পাশাপাশি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ভীতি দূর হয়েছে এবং একটা কমন উপযোগী প্রিপারেশন নিশ্চিত হয়েছে। তোমরা সবাই আমাদের সাথেই থাকো, আমাদের সাথে ক্লাসগুলো করতে থাকো, ইনশাল্লাহ তোমাদের হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের বা প্রথম পত্রের যাবতীয় যে ভীতি আছে, মূলত আমরা হিসাব বিজ্ঞানের ভীতিটাকে একেবারে দূর করে তোমাদের জন্য হিসাব বিজ্ঞানটাকে একেবারে সহজ করে তুলবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই, পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।